প্রিন্ট করার জন্য একটা লিস্ট ছিল। লিস্ট করে নিয়েছিলাম না, লিস্ট বানাই আমরা করি নাই, আমরা এটাকে একটা লিস্ট বানায় নিই আগে। আপনি একটা ইউজার লিস্ট করছেন স্যার, আমার একটু খেয়াল আছে ভিউতে যে ডিলিট করছিলেন। রাইট একটা তো করছিলাম ভিউ ইউজার লিস্ট, এটাকে কই থেকে কল করছি দেখি। ভিউ ইউজার লিস্ট সাইন আপে একটু স্যার একভাবে দেখেন, কারণ ওইটাকে আমি পেজিং হিসেবে ইউজ সাইন করতে আপে চাচ্ছি। ইউজার লিস্ট না কথা ওই যে স্যার, ওই যে এই যে ইউজার লিস্ট, আচ্ছা রাইট, সাইন আপে যাই। স্যার এই পেজে আমার একটা স্যার একটা আছে, একটা ওয়ার্ড কিছু ঝামেলা আছে। বলেন। আমি আসলে কখনো ইউজ করি নাই, এটা একটু জায়গা উপরে একদম উপরে যায়। স্যার ওই যে ভার টাকা নিয়েছিলেন, ওই এই ভার হচ্ছে, ও এটা হচ্ছে এই যে ডাটা নিছি না, এই যে এই ডাটাটাকে উপরে আমি হচ্ছে এই ফাংশনের জন্য পাবলিক ডিক্লেয়ার করছি। হ্যাঁ, ভার হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি আর কি। আপনি মেমরি দিতে পারেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, কিংবা হইতেছে হলো এভাবে দিতে পারেন, এভাবে দিতে পারেন, না এভাবে এরর দিচ্ছে বেসিক্যালি। আপনি তাইলে এখানে এভাবে বলতে পারেন পাবলিকও বলে বলতে পারেন একই কথা। হ্যাঁ আপনি মেথডে, বাট এটা হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারতেছেন। আপনি চাইলে এটাই যে এইখানেও রাখতে পারেন, কনস্ট্রাক্টরও রাখতে পারেন। হ্যাঁ পিএইচপিতেও করতে পারেন আপনি। হ্যাঁ আপনি পিএইচপিতেও কাজ করতে পারেন। আপনি যেটা আমি জাস্ট যে এক্সাম্পল আকারে দেখাইছি, আপনি চাইলে পাবলিকও ডিক্লেয়ার করতে পারেন, কিন্তু প্রাইভেটও ডিক্লেয়ার করতে পারেন। বাট আমি যেটা করতে চাচ্ছি, এই যে ডেটাটা আমি এখানে দিছি না, আমি চাইলে কিছু কনস্ট্রাক্টরের কিছু ডেটা কমন রাখতে পারি, যেটা আমি ফাংশন টু ফাংশন আমার অটো কল হয়ে যাবে, ফাংশন টু ফাংশন অটো ভিউতে পাঠিয়ে দিবে। আচ্ছা এটা হচ্ছে ধরেন আমার লিস্ট, হ্যাঁ এখানে আমি পেজিং আকারে দেখাইতে চাই। ওকে, আচ্ছা পেজিং আকারে দেখানোর জন্য আবার নতুন একটা লিস্ট নেই, জাস্ট এটাকে কপি করি। একই জিনিস। আচ্ছা আমাদের যেটা করতে হবে দেখেন, আমি জাস্ট কোডগুলি আনতেছি, তারপর আমি এক্সপ্লেন করতেছি কোথায় আছে। খুব ইজি, জাস্ট হচ্ছে
স্যার ওরা বলে দুজন স্টুডেন্ট আছে স্যার। আচ্ছা, আপনাদের এখানে কি ওরা বলে ব্যাচ চালু আছে? ওরাকেলের বেসতে এই মুহূর্তে নাই, 3 জন হলেও স্টার্ট করা যাবে আর কি। 2-3 জন আসতে বলেন, আমরা কথা বলে দেখি, অসুবিধা নেই। রাখবো স্যার। ওরা হয়তো 1 মান্থ পরে স্টার্ট করবে। আচ্ছা, কথা বলেন কিংবা আপনি একদিন নিয়ে আসেন। আমি একদিন নিয়ে আসবো স্যার আপনার সঙ্গে কথা বলতে। সবাই কি করতে যাচ্ছি আমি, গেট ইউজার মনে হয় ইউজারের সম্ভবত। ওকে, এটা আমি জাস্ট কপি করলাম। ওকে, get user pages, ওকে, বলে দিলাম 2 হয়ে গেছে। মশা না, ওকে, হয়ে গেছে, 3টায় আসছে। ফাইন, আমরা এবার একটু এটাকে নিয়ে প্রিন্ট করি, তারপরে আমি লজিকটা এক্সপ্লেন করতেছি। খুব সিম্পল। ভিউটা কোথায়, ভিউ ইউজার লিস্ট না, exit দাও, রাইট, ওকে। চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, আমি জাস্ট এক্সাম্পল, মানে স্টাইলটা এরকম আছে, বাট স্টাইল কোনো সমস্যা না, স্টাইল তো আপনারা বুটস্ট্র্যাপ অ্যাপ্লাই করে দিলেই, ক্লাসে অ্যাড করে দিলেই চলে আসছে, বাট লজিকটা বুঝেন, মানে পেজিং আর কোনোদিন সমস্যা হবে না এবং খুব ইজি। ফার্স্টে হচ্ছে আমি যেটা বললাম যে আমাদের রেকর্ডগুলা যাই থাকুক, আমাদের আগে ডিসাইড করতে হবে পার পেজ কতগুলা দেখাবে। আর এটা একটা জিনিস, আর উদ্দেশ্য হলো আমার পেজিং এর জন্য কোঅর্ডিনেটরে বলতে হয় যে টোটাল এতগুলি রেকর্ড আমার কাছে আছে, তাইলে সে ওই অনুযায়ী ক্যালকুলেশন করে পেজিংটা লজিকটার সাথে সেট করবে যে কতগুলা পেজ সে ক্রিয়েট করবে, 10টা পেজ, 5টা পেজ, 6টা পেজ, এই যে ক্যালকুলেশন, এটার জন্য তারা জানাইতে হবে যে টোটাল নাম্বার অফ রেকর্ড কতগুলি আছে, প্লাস মানে মানে নাম্বার অফ লিঙ্কস, ম্যাক্সিমাম কতগুলি লিঙ্ক সে ক্রিয়েট করবে এখানে, এটা অপশনাল প্যারামিটার। আমি দিয়ে দিচ্ছি 6টা। আর দেখেন ফার্স্টে একটা একটা করে আসি। আমি যখন ফার্স্টটা শুরু করব, ফার্স্ট হচ্ছে আমি 0 থেকে শুরু করব, মানে একদম প্রথম রেকর্ড, তো আমি ইনিশিয়ালি ধরে নিছি রো 0, মানে 0 রো থেকে স্টার্ট করব। হ্যাঁ, আচ্ছা, এটা আমি ভুলে যাই, নেক্সট টাইম আমি আসতেছি। দেখেন আমি যেটা করছি, পেজিং লাইব্রেরিটা লোড করছি, কোঅর্ডিনেটরে পেজিং লাইব্রেরি, শুধু পেজিং লাইব্রেরি দিয়ে আমি কাজটা করব। আচ্ছা দেখেন, ইউজারে গেট ইউজার পেজেস নামে আমি মডেল একটা ফাংশন কল করছি, 2টা প্যারামিটার পাঠাইছি, একটা হচ্ছে টু,
টুটা আমি এখানে ফিক্স করছি কারণ আমি পার পেজ দুইটা করে দেখাইতে পারি, চাইলে আপনি একটা ভেরিয়েবলও রাখতে পারেন। হ্যাঁ, পার পেজ আমি দুইটা করে দেখাবো। আর রো পাঠাচ্ছি, রো ইনিশিয়ালি কত, 0। আচ্ছা দেখেন গেট ইউজার পেজেস, আমি এখানে ফাংশনে যাই, কেটে দেই গেট ইউজার পেজেস। আচ্ছা দেখেন এখানে আমি হচ্ছে প্যারামিটার পাস করছি এবং বাই ডিফল্ট একটা ডিফল্ট ভ্যালু বলে দিছি, কোনো অসুবিধা নেই না দিলেও। দেখেন কাহিনী এটুকুই, যে টেবিলের ডাটাটা আপনি ফ্যাচ করতেছেন এটা হচ্ছে ফার্স্টে হচ্ছে লিমিটটা বলে দিতেছেন, সেকেন্ডটা হচ্ছে কত রো থেকে পড়বে এটা বলে দিচ্ছেন। ফার্স্ট টাইমে 0 থেকে পড়বে, পরবর্তীটা হচ্ছে 0 1 মানে দুইটা পরের বার থেকে পড়বে। আমি যদি দেখেন ইউআরএল দিয়ে যাচ্ছে, ইউআরএল দিয়ে যাচ্ছে 2 থেকে পড়বে। এরপর আমি যখন এখানে দিচ্ছি দেখেন 4 যাচ্ছে। তো এই যে অফসেটটা যাচ্ছে, অফসেটটা সে মানে এইখানে মানে আমরা দিই না ওই যে লিমিট আনার জন্য, আমরা যখন মানে কতগুলো রেকর্ড আনতে চাই, লিমিট থেকে কত থেকে স্টার্ট করবে সে, এই দুইটা প্যারামিটার বলে দিচ্ছেন। ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে লিমিট, সেকেন্ডটা হচ্ছে অফসেট। এর পরে বাকি জিনিস অ্যাজ ইউজুয়াল। এখন দেখেন আরেকটা জিনিস আমি করছি, এখানে আপনার ইউজারের লিস্টটা পাইলেন। এরপরে দেখেন কোঅর্ডিনেটরের পেজিং এর জন্য কিছু কনফিগারেশন আছে, আপনি চাইলে এটা কমন একটা ফাংশনে রেখে দিতে পারেন, বাট বোঝানোর জন্য আমি এক্সপ্লেন করতেছি। হ্যাঁ, বেজ ইউআরএল হচ্ছে যে পেজিংটা ডিরেক্টরি অ্যাড করতেছে না, নিচে দেখেন ওই যে, তো এই যে পেজিং এর লিঙ্কটাতে সে জানা অ্যাড করতেছে, এই লিঙ্কের ইউআরএলটাকে তাকে বলে দিতে হবে যে সে যে লিঙ্কটা জানা অ্যাড করবে এটা কি লিঙ্কে জানা অ্যাড করবে, কারণ আপনি ক্লিক দিলে না চেঞ্জ হবে, তো চেঞ্জ হলে তো ইউআরএলটাও তো চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তাহলে দেখেন আমার কন্ট্রোলারের নাম কি, সাইন আপ ইউজার পেজ লিস্ট, যে পেজে আছে ওই পেজের লিঙ্ককে আমি বলে দিছি। এই যে উপরে যে প্যারামিটারটা দেখেন এই যে 2 3 যাচ্ছে, এটা কিন্তু কোঅর্ডিনেটর অটো বসাচ্ছে, আমি বসাচ্ছি না। হ্যাঁ, কোঅর্ডিনেটর অটো বসাচ্ছে, দেখেন এখানে 3 দেই, এই যে দেখেন কোঅর্ডিনেটর অটো বসাচ্ছে, তার মানে এইটুকু পাথ শুধু আমার বলে দিতে হয়েছে। আর দেখেন আরেকটা জিনিস, ইউআরআই সেগমেন্ট, এটা হচ্ছে টোটাল কতগুলি সেগমেন্ট আছে এটা আপনার প্যারামিটারে বলে দিতে হবে। এটার জন্য হচ্ছে দিস ইউআরআই টোটাল সেগমেন্টটা জাস্ট কল করে দিলেই হইলো। এই যে এটা হচ্ছে কোঅর্ডিনেটর বিল্ট ইন ফাংশন, টোটাল সেগমেন্টটা। হ্যাঁ, আরেকটা দরকার, এই যে আমি বলছিলাম যে কতগুলি রো তাকে বলতে হবে, যে টোটাল রোজ নামে আরেকটা প্যারামিটার আছে, এই প্যারামিটারগুলি কিন্তু ফিক্সড, এই যে অ্যারের বেজ ইউআরএল ইউআরআই সেগমেন্ট টোটাল রোজ। দেখেন দিস মড ইউজার কাউন্ট অল ইউজার আমি কি করছি, যতগুলি ইউজার আমার ডাটাবেজে আছে আমি সব নিয়ে আসছি, এই যে কাউন্ট করে, এই যে দেখেন জাস্ট নাম রোজ কাউন্ট, টেবিল ইউজারের এখানে কোনো কন্ডিশন নাই, কোনো অফসেট নাই, ব্লাইন্ডলি আমার নাম্বার অফ রোজগুলো রিটার্ন করে দিছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার টোটাল রোজে আছে। এই যে দেখেন পার পেজ হচ্ছে কতগুলি দেখাবে, দুইটা, আপনার অফসেটটা যা হবে মানে এই যে আপনার লিমিটটা যা হবে পার পেজে তাই হবে, কারণ আপনি পার পেজে দেখাচ্ছেন কয়টা, দুইটা, আপনি ডাটাবেস থেকে ফেচ করে আসতেছেন কয়টা, দুইটা, এই দুইটা সেম হবে। তো আপনি একটা ভেরিয়েবলে রেখে এটাও যা দিতে পারেন এটাও তাই দিতে পারেন। ঠিক আছে, এই যে এরকম পার পেজ যদি আমি 2 দেই, দেখেন তাহলে জিনিসটা আরো সিম্পলিফাইড হয়ে গেল। ক্লিয়ার? তো পার পেজ আমার নিয়ে চিন্তা করার দরকার নাই এখন, এর নাম্বার অফ লিঙ্ক, এইখানে ম্যাক্সিমাম কতগুলা লিঙ্ক জেনারেট করবে, আপনার বেশি রেকর্ড থাকলে অটোমেটিক বেশি জেনারেট হবে, 6টা জেনারেট হবে, 1 2 3, আর পরে ওই অটোমেটিক ইয়া বাটন চলে আসবে, নেক্সট বাটন চলে আসবে, 6 এ গেলে পরে আবার 6টা জেনারেট হবে। হ্যাঁ, আগে ওটা দেখেন। আর এই যে এই প্যারামিটারগুলি দেখতেছেন এগুলা হচ্ছে আপনি না দিলেও কোনো অসুবিধা নেই, কোঅর্ডিনেটরের ডিফল্ট বলা আছে। এই যে দেখেন আমি যেটা ব্লক করে দেই তারপরেও পেজিং কাজ করবে। চাইলে এগুলোর আপনি কাস্টমাইজ করতে পারেন, ইউএলআই এর জায়গায় আপনি পি দিতে পারেন, কোনো ইউএলআই আপনি ক্লাস দিতে পারেন, বাট ম্যান্ডেটরি না। আপনি দেখেন একই জিনিস। হ্যাঁ, এটা হচ্ছে ছিল স্টাইল, আমি ইউএলআই এর মাঝে ভরছিলাম, এই যে এখন যেরকম এরকম আসছে তখন কিন্তু আবার নিচে নিচে আসছিল। চাইলে এগুলো আপনি ফোর্স করে কাস্টমাইজ করতে পারেন, বাট বেসিক হচ্ছে এই যে এই কয়েকটাই। হ্যাঁ, আমরা যে রো কোডে যে ভাগ করে হ্যাঁ, এটা অটোমেটিক সে রান টাইমে করে দিচ্ছে। যে লাইব্রেরি থেকে হ্যাঁ, এটা হচ্ছে লাইব্রেরি অটো করে দিচ্ছে, আপনি তারে বলতেছেন যে পার পেজে কয়টা দেখাইতে চান, আপনার কাছে কতগুলো রেকর্ড আছে, আর কিছু না, সে অটোমেটিক এই ক্যালকুলেশনটা রান টাইমে করতেছে আপনার জন্য। এই যে ঠিক আছে, খুব সিম্পল। এরপরে দেখেন, এরপরে হচ্ছে আপনার কিছুই না, পেজের যে কনফিগারেশনটা এখানে রেডি করলেন না, তখন এই যে পেজ লাইব্রেরি লোড করছেন, ইনিশিয়ালাইজ করে দিলেন, জাস্ট ইনিশিয়ালাইজ করে দিলাম, মেল লাইব্রেরি আমরা ইনিশিয়ালাইজ করছিলাম, সেম ভাবে লাইব্রেরিটা কল করে তাকে ইনিশিয়ালাইজ করে দিলাম। আর একটা দেখেন দিস পেজ ইনিশিয়ালাইজেশনের পরে ক্রিয়েট লিঙ্ক নামে তার একটা বিল্ট ইন ফাংশন আছে, এটা আমি কল করছি। এই যে যেটা হচ্ছে আপনার লিঙ্কে এখন পুরো পেজিং এর কোডটা আছে, এই যে এইটুকু, এই যে দেখেন দিস পেজ ক্রিয়েট লিঙ্ক, এইটা দিলে এই লিঙ্কটা ক্রিয়েট হয়ে গেছে।
এটা আমি এখন জাস্ট ভিউতে নিয়ে এই যে লিঙ্কে প্রিন্ট করে দিয়েছি, এই যে জেনারেট হয়ে গেছে, আর কোনো কাজ নাই। এখন আমি আরেকটা জিনিস এক্সপ্লেন করতেছি। এই যে দেখেন, আমি যখন এই যে 2 তে যাচ্ছি, আমি তো অফসেটে 2 পাঠাচ্ছি। এটা কিভাবে পাঠাচ্ছি দেখেন, আমি ধরে নিচ্ছি এটা কত নাম্বার সেগমেন্ট, 1 2 3। ইনিশিয়ালি যদি 0 থাকে তাহলে রো 0, না হলে যদি 0 না থাকে, এখন কত আছে 2, 0 তো না, তাহলে রোতে আমি ওই সেগমেন্টের ভ্যালুটা বলে দিচ্ছি। তাহলে যে পরবর্তী যে রোটা হচ্ছে ওই 2টা রেকর্ড পরে আনবে, আবার যখন 4 নম্বরে যাবে 4টা রেকর্ড পরে আনবে। এই যে দেখেন, আমরা শুরুতে বলে দিছি না, শুরুতে যখন একদম ফার্স্ট পেজে আসি দেখেন, তখন রো কত আমার 0, কারণ কি 3 নাম্বার সেগমেন্টে কোনো ভ্যালু নাই। এই যে দেখেন রো 0, 3 নাম্বার সেগমেন্টের ভ্যালু আমি কালেক্ট করতেছি নাই, তার মানে রো 0ই রয়ে গেছে। আর যদি থেকে থাকে, আমি এখন 2 নাম্বারে ক্লিক দিলাম, এখন কত এখানে 2, তার মানে এখন রো এর ভ্যালু কত হয়ে গেছে 2। তাহলে এখানে প্যারামিটার কত পাস করতেছি আমি 2, তাহলে পরবর্তীতে 2টা রেকর্ড আসবে সেম। এখন আপনার যখন অনেক বেশি রেকর্ড আসবে, আপনি পার পেজ 100 দেখাবেন, তখন এই যে পার পেজের ভ্যালুটা চেঞ্জ করে দেবেন, আর কোনো চেঞ্জেস নাই। এটা হচ্ছে ইউনিভার্সাল, মানে মানে এইটুকু যে আপনি থার্ড সেগমেন্টটা ধরতেছেন, থার্ড সেগমেন্টের ভ্যালু থাকলে থার্ড সেগমেন্ট থেকে ভ্যালু নিয়ে আপনি প্যারামিটার আকারে পাস করে দিচ্ছেন। আপনি কয়েকটা প্যারামিটার ইনিশিয়ালাইজ করলেন, ফাংশনটাকে ইনিশিয়ালাইজ তার লাইব্রেরিটাকে ইনিশিয়ালাইজ করলেন, এবার হচ্ছে কনফিগারেশনগুলো সেট করলেন, তার ফাংশনটাকে কল করে লাইব্রেরিটা ইনিশিয়ালাইজ করলেন, ফাংশনটাকে কল করলে আপনি লিঙ্কটা জেনারেট করলেন, লিঙ্কটা দেখেন ভিউতেই পাঠানো হয়েছে ডাইরেক্ট ডেটাতে, এই যে ডেটাতে প্রিন্ট করে দিচ্ছি, পেজিং জেনারেট হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট 2 মিনিটের কাজ। নর্মালি আমরা যখন কোনো পিএইচপিতে লিখি একদম বেসিক, কিংবা অনেক সময় আমাদের ধরেন যে হয়তো ছোট একটা অ্যাপ্লিকেশন, একটা পেজই, একটাই ফাইল, ওইখানে ক্যালকুলেশন করে বসাইতে হয় কতগুলো রেকর্ড আছে, এখন কত আছে, আবার এররও চেক করতে হয় রেকর্ড আছে কিনা নাই কিনা। এখন যদি আপনার 2টা রেকর্ডই থাকে, কোডিংয়ের পেজ জেনারেট করবে না। এখন যদি আমরা এখানে 20 দেই, দেখেন পেজ আসার কথা, কারণ আমার তো 20টা রেকর্ড নাই, পার পেজ 20, দেখেন কি হয়, দেখেন পেজিং জেনারেটই করে নাই। তো ওই চিন্তায় আপনার নাই যে আমার পেজিং দেখাবো না, হ্যাঁ, তো একদম লাইফ সিম্পল। ওকে, আচ্ছা, এখন আমরা একটু স্টাডি করেন। বেসিক্যালি পেজিং আমি যতদিন যাবত ইউজ করতেছি, আর বাইরে কোনো পেজিং এর কোড আমার কোনোদিন লাগে নাই। চাইলে আপনারা আদার্স পেজিং রিলেটেড জিনিস আছে ওগুলো দেখতে পারেন। ইভেন কোডিনেটরের লাইব্রেরির উপর ডিপেন্ড করে, এবং অনেকে নতুন লাইব্রেরিও ক্রিয়েট করছে পেজিং এর জন্য, ওখানে হয়তো আরো কিছু ফ্লেক্সিবিলিটি আছে। হ্যাঁ, তো বাট কখনো দরকার হয় না আর কি, এটাই গুড এনাফ। ওকে, এখন একটু দেখেন এক্সএলএস, আমরা এক্সএলএস আসতেছি, পরে পিডিএফটা আসতেছি। এক্সএলএস এর জন্য এইগুলা জিনিসের জন্য আমরা লাইব্রেরি ইউজ করি। ধরেন পিএইচপির জন্য যেটা আমরা ইউজ করি, কোনটা ইউজ করি আমি একটু দেখি। আমরা তো লাইব্রেরি ফোল্ডার এর আগে দেখছি, রাইট? লাইব্রেরি কিন্তু দেখছি, ওগুলো হচ্ছে আমাদের কাস্টম লাইব্রেরি, কিংবা আমরা হেল্পার দিয়েও করতে পারি। হ্যাঁ, তো হচ্ছে হলো পিএইচপি এক্সএলএস নামে একটা লাইব্রেরি আছে অনলাইনে, এটা হচ্ছে পিএইচপি সব থেকে পপুলার লাইব্রেরি এক্সএল জেনারেশনের জন্য। এবং মজার ব্যাপার হচ্ছে এটার জন্য কোঅর্ডিনেটরের হেল্পারও আছে। এই যে এটা হচ্ছে, মানে এটা দিয়ে এক্সএলএস রিলেটেড অনেক কাজই করা যায় পিএইচপি। তো এটা ইউজ করে আমরা হচ্ছে করতে পারি, কোঅর্ডিনেটরে ইন্টিগ্রেট করতে পারি, যাতে আমি এক্সএলএসটা এক্সপোর্ট করতে পারি। তো আমি চাচ্ছি এই যে আমাদের লিস্টটা, এখানে আমি ফুল লিস্টটা একবার এক্সএলএস ডাউনলোড করে ফেলতে চাই। এখানে একটা লিঙ্ক থাকবে, ডাউনলোড এক্সএলএস, ক্লিক দিলে আমার এক্সএলএসটা ডাউনলোড করে দিবে, যায় পুরা লিস্টটাই আপনি এখানে যা ভ্যালু তাই আনতে চান, পুরো এক্সএলএস আর সেলে ভরবেন। হ্যাঁ, আমরা এখন 2টা 3টা দিয়ে দেখবো, চাইলে আপনি আনলিমিটেড রো অ্যাড করতে পারবেন। হ্যাঁ, একটা পারলে 2টাও পারবেন, 2টা পারলে আনলিমিটেড পারবেন। তো এই যে এই লাইব্রেরিটা আমরা ইউজ করব। হ্যাঁ, তো এই লাইব্রেরি লিখে যদি আপনি সার্চ দেন কোঅর্ডিনেটর, বেসিক্যালি আপনি একটা এই ফোল্ডারটা পাবেন, প্লাস দেখেন কোঅর্ডিনেটরের একটা লাইব্রেরির হেল্পারটা পাবেন। এই যে এই হেল্পারটা অলরেডি দেয়া আছে, এই যে এই হেল্পারের ফাইলটা। তো আমরা বেসিক্যালি এই যে ফাইল ফোল্ডারটা নিয়ে যাব, আর হচ্ছে এই যে হেল্পার ফাইলটা নিয়ে যাব। এই হেল্পার ফাইলটা বেসিক্যালি যে কোঅর্ডিনেটরের হেল্পার একটা, জাস্ট আপনি যদি এটা লিখে সার্চ দেন পিএইচপি এক্সএলএস, দেখেন এটা চলে আসবে। এই যে দেখেন, এই যে গিটহাব চলে আসে, বেসিক্যালি এটা ইউজ করছি আমি। এই যে দেখেন, এইভাবে ইউজ করে
এটা আমি দেখাচ্ছি, বাট ইউজের জন্য আপনার যেটা করতে হবে পিএইচপি এক্সএলএস লাইব্রেরি এটা লাগবে, আর হচ্ছে একটা হেল্পার লাগবে। এই হেল্পারটা জাস্ট কমন, আপনি চাইলে মানে মানে যে কোনো জায়গায় নিয়ে এটা ইউজ করতে পারেন। অনলাইনে পাবেন, আমি তারপরে বলেও দিচ্ছি যে বেসিক্যালি কি করছে কাজটা। দেখেন ইউটিলিটি হেল্পার তো আমরা বানাইছিলাম, পিএইচপি এক্সএলএস হেল্পার নামে একটা হেল্পার আছে। এ বেসিক্যালি কি করছে, এটা পিএইচপি এক্সএলএস, এটা হচ্ছে পুরো একটা ফোল্ডার যেটা হচ্ছে এই সাইট থেকে ডাউনলোড করা। হ্যাঁ, এটা আমাদের কনসার্ন না, এরা ওরা রেডি করেই দিছে, আমরা এটা ইউজ করব পিএইচপি মানে পেজিং এর জন্য যেরকম ইউজ করলাম দেখেন। বাট এই ফাইলটা আপনি ওপেন করেন, এই ফাইলে দুইটা জিনিস বলছে, রিকোয়ার ওয়ান্স এপিপি পাথ। এপিপি পাথ বলতে এই যে অ্যাপ্লিকেশন পাথ পর্যন্ত আপনার ফুল নিয়ে নেবে। কোঅর্ডিনেটর এপিপি পাথ মানে অ্যাপ্লিকেশন পাথ পর্যন্ত ফুল নিয়ে নেবে, আপনার যে লোকেশনেই থাকুন। হ্যাঁ, এরপরে দেখেন বলতেছে হেল্পার্স, হেল্পার্স এরপরে কোন বলতেছে পিএইচপি এক্সএলএস। এই যে দেখেন পিএইচপি এক্সএলএস, পিএইচপি এক্সএলএস এক্সেল ডট পিএইচপি, এই ফাইলটাকে ইনক্লুড করে দিছে, এই যে পিএইচপি এক্সেল ডট পিএইচপি। ঠিক আছে, এরপরে দেখেন পিএইচপি এক্সেল নামে আরেকটা ফোল্ডার আছে, দুইটা ফাইলই দরকার ইনক্লুড করার জন্য। এখানে আরেকটা ফাইল আছে iofactory.php, এই যে দেখেন iofactory.php, এই দুইটা ফাইলকে জাস্ট ইনক্লুড করে দিছে, আর কিচ্ছু দরকার নেই। এখন আমরা পিএইচপি এক্সএলএস এর যে কোনো ফাংশন কল করতে পারবো আমাদের কোঅর্ডিনেটর থেকে। ঠিক আছে, আমরা যে থার্ড পার্টি লাইব্রেরিটা পাইছি, লাইব্রেরিটা আমরা হেল্পারে কনভার্ট করে নিলাম। তো এই টাইপের যে কোনো লাইব্রেরি আপনি হেল্পারে এনে ইউজ করতে পারেন, কিংবা লাইব্রেরিতে এনে ইউজ করতে পারেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো আমাদের পিএইচপি হেল্পার রেডি, মানে এক্সএলএস হেল্পার রেডি। আমরা এখন কাজ করব, মানে আমরা হচ্ছে মানে লিস্টটা এক্সপোর্ট করব। তারপরে তাহলে আমরা এখানে একটা লিংক বানাই, এখানে একটা লিংক বানাই জাস্ট, বলেন কি হবে। বেজ ইউআরএল আমরা একটা কন্ট্রোলারে কল করব, রাইট? একটা কন্ট্রোলার কোন ফাংশনে দেব বলেন? আমরা ইউজারে নিয়ে যেতে পারি, সাইন আপেও নিয়ে যেতে পারি। সাইন আপে নিয়ে যান, কোনো অসুবিধা। হ্যাঁ, ওইটা ওইখানেই আমরা একটা নতুন লিস্ট বানাই নিই বুঝার সুবিধার্থে, নাম দিলাম এক্সপোর্ট। হ্যাঁ, তাহলে এক্সপোর্ট নামে একটা ফাংশন ক্রিয়েট হবে। ক্লিয়ার না জিনিসটা? তো আমার একটা ফাংশন ডিফাইন করতে হবে, মানে সিম্পল কথা। হ্যাঁ, ফাংশন এক্সপোর্ট। এখন দেখেন আমাদের লিস্ট কিন্তু আছে, আমার একটা লিস্ট লাগবে, সোজা কথা পুরো ইউজারের লিস্টটা লাগবে, অ্যারেটা। তো আমি আগে অ্যারেটা নিয়ে আসি। হ্যাঁ, আমি চাই আমার কাছে যত ইউজার আছে আমি এক্সপোর্ট করে ফেলবো। তারপর আমাদের ফাংশন লেখা আছে গেট ইউজার, দিলে আমার গেট ইউজারটা দিয়ে দিচ্ছে। এই অ্যারেটাকে আমি এক্সএলএক্স এক্সপোর্ট করবো বেসিক্যালি, একটা লুপ ঘুরায়। আচ্ছা, কিভাবে করবো এটা একটু দেখেন। কোথায় করলাম, দেখেন ডাউনলোডটা এখন দেখা হয়ে যাবে। পিএইচপি হচ্ছে ডাউনলোডের একটা হেল্পার আছে, এটাও দেখা হয়ে যাবে আজকে, কারণ আমি ডাউনলোডের পপ আপ দিব। আমি যখন এক্সএলএসে ক্লিক করব, ফুল এক্সএলএসটা জানা অ্যাড করে সে ডাউনলোডের পপ আপ দিবে। আচ্ছা, আমি নিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। না বুঝলে একটু পড়বেন, কারণ জিনিসগুলো একবার কনসেপ্ট ক্লিয়ার, তো এগুলো দেখবেন ইজি লাগছে। আপনি যখন নেক্সট টাইম গিয়ে ভিডিওটা দেখবেন কিংবা এক্সাম্পলটা দেখবেন, খুব সিম্পল মনে হবে। দেখেন আমরা পিএইচপি এক্সএলএস আমাদের একটা লাইব্রেরি আমরা বানাইছিলাম, দেখেন এই যে হেল্পার ভিতরে ইউটিলিটি হেল্পার যেভাবে কল করছিলাম, আমাদের হেল্পারের নাম কি? পিএইচপি এক্সএল আন্ডারস্কোর হেল্পার। এখন আমি যখন হেল্পারটা লোড করব, আমি কিভাবে কল দিব? দিস লোড হেল্পার, হেল্পারের নাম, আমার হেল্পারের নাম কি? পিএইচপি এক্সএল আন্ডারস্কোর হেল্পার। আন্ডারস্কোর হেল্পার তো আমরা কল করি না, শুধু হেল্পারের নামটুকু কল করি। আন্ডারস্কোর হেল্পার হচ্ছে তার সাফিক্স, সাফিক্স তো আমরা ইউজ করি না, আমরা যখন কল করি তখন শুধু হেল্পারের আন্ডারস্কোরের আগের অংশটুকু কল করি। ঠিক আছে, কিংবা হেল্পার আন্ডারস্কোর হেল্পারের আগের অংশটুকু কল করি। এক্ষেত্রে আমাদের হেল্পারের নাম কি? পিএইচপি এক্সএল। এই যে দেখেন পিএইচপি এক্সএল আমি কল করলাম, আর আমি লাইব্রেরি ডাউনলোড লাইব্রেরি কল করছি, হেল্পার কল করছি, এটা পরে, এখন আপাতত বলে যান। দেখেন পিএইচপি এক্সএল নিউ পিএইচপি এক্সএল, পিএইচপি এক্সএল এর একটা অবজেক্ট আমি ক্রিয়েট করছি। ঠিক আছে, যে লাইব্রেরিটা আমরা হেল্পারটা এখানে ইউজ করছি, এটার একটা অবজেক্ট আমি ক্রিয়েট করছি। ঠিক আছে, দেখেন পিএইচপি এক্সএল সেট প্রপার্টিস টাইটেল। হ্যাঁ, এটা হচ্ছে আমরা যে এক্সএলএসটা বানাবো
ডাউনলোড করব কিংবা ক্রিয়েট করব, এর একটা টাইটেল আমরা সেট করতে পারি। ঠিক আছে, এখন দেখেন হ্যাঁ ভিতরে যে টাইটেলটা হবে, উপরে টাইটেল থাকে না একটা এক্সএলএস ফাইল, যখন আমরা দেব টাইটেল দিতে পারি। এক্সএলএস ফাইলে কি থাকে আসলে বেসিক্যালি এরকম রো থাকে, হ্যাঁ আমরা যদি একটা প্লেন এক্সএলএস দেখি, বাট এইখানে হেডার থাকে, আইডি নেম না দিলেও কোনো অসুবিধা নেই। আর এখানে আসলে বেসিক্যালি ভ্যালুগুলো থাকে, এভাবেই তো একটা স্ট্যান্ডার্ড এক্সএলএস আমরা ক্রিয়েট করি, রাইট? যদি এইভাবে দেখেন, আপনি যদি একটা এক্সএলএস দেখেন, মানে দেখছেন তো সবাই, তারপরেও আমি জাস্ট দেখেন, হ্যাঁ আপনি দেখেন এই যে দেখেন এটা একটা এক্সএলএস, এই সিমিলার জিনিস যদি আমি ক্রিয়েট করতে যাচ্ছি, এটা হচ্ছে আমার হেডার, এক্সএলএস আমরা হেডার বলতে পারি না, হেডার। এরপরে এগুলা কি ভ্যালু, ভ্যালু হেডারটা হচ্ছে 1, এর পরেরগুলা কত থেকে স্টার্ট 2 3 4 5 6 এরকম করে সিকোয়েন্সিয়ালি বাড়বে। আর এগুলা কি সেল, সেল 0 1 2 3 4 5 6, হ্যাঁ রো আর সেল, রো আর সেল, এই তো এক্সএলএস, রাইট? তাইলে দেখেন আমরা এখন এক্সএলএসটা ক্রিয়েট করি। ফার্স্ট হচ্ছে আমি হেডারটা ক্রিয়েট করতেছি, আমরা দুইটা জিনিস রাখি, আইডি রাখি, নেম রাখি, তাইলেই তো হইলো, বেশি না দিয়ে ইউজার নেম রাখলাম। হ্যাঁ ওইখানের সেল এখান থেকে কোন দিতে হবে, ফার্স্টের সেল কত আসলে A1 B1 এভাবেই তো এক্সএলএস এর যা তাই, এর বাইরে কিছু না। এই দেখেন পিএইচপি এক্সএলএস ফার্স্ট ইন্ডেক্স, অনেকগুলো শীট আপনি ক্রিয়েট করতে পারেন। দেখেন সেট অ্যাক্টিভ ইন্ডেক্স মানে প্রথমটা আপনি দিতেছেন, এরপরে সেট A1 এ কি দিলেন আইডি, B1 এ কি দিলেন ইউজার নেম, আপনার ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু হেডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি ভ্যালু বসাবেন, ভ্যালু বসাবেন কি আপনি ইউজারে ফর ইচ করে, ফর ইচ ফর বলেন হ্যাঁ ইউজারের মাঝে যে ভ্যালুগুলো আছে আমি এটা এখানে বসাবো। আচ্ছা কোনো অসুবিধা নেই। ফার্স্ট এটা কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলছি 1, হেডারে গেছে, তার মানে পরবর্তীটা কোথা থেকে স্টার্ট হবে 2 থেকে, এটা কিন্তু 1, তার মানে পরেরটা কি হবে A2, পরেরটা কি হবে B2, এর পরেরটা কি হবে A3 B3, তার মানে আমার সিকোয়েন্সিয়ালি ইনক্রিমেন্ট করতে হবে। আইটা কোথায় যাবে এটা আমি দেখাচ্ছি, দেখেন এই যে হয়ে গেছে আপনাদের জিনিস। A ডট আই মানে কত 2, তার মানে ভ্যালু অফ কি নিব আমরা একটু দেখে আসি এখান থেকে, আইডি, আরে আইডি, পরেরটা কি নিব নেম, দেখেন হয়ে গেছে। একটু বোঝার চেষ্টা করেন, ফার্স্ট আমরা হেডারটা বসাইছি A1 A2 A1 B1 হেডার বসাইছি, আইডি আর ফার্স্ট নেম। এরপরে আমার যে ইউজার অবজেক্টটা আছে, ইউজারের এটা আছে, এটা আমি ফর ইচে ঘোরাচ্ছি, বাট পরবর্তী ভ্যালুগুলো কোথা থেকে স্টার্ট হবে 2 থেকে, তার মানে আমি আই স্টার্ট করছি কোথা থেকে 2 থেকে, A2 B2, এরপরে কি হবে A3 B3, A2 তে কি বসতেছে ফার্স্ট আইডি বসতেছে ইউজারের আইডি, পরেরটা কি বসতেছে নাম বসতেছে, 3 তে গিয়ে আবার আইডি আবার নেম, আবার আইডি আবার নেম, সিকোয়েন্সিয়ালি মানে রো ক্রিয়েট করে যাচ্ছে, রো সেল ক্রিয়েট করে যাচ্ছে। আমাদের কিন্তু এক্সএলএস ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন হ্যাঁ আমরা হচ্ছে ডাউনলোড করব আর সেভ করব, হ্যাঁ সেভ করব, আমি নিয়ে আসি একটু তারপরে বলতেছি, ফাইল নেমটাও নিয়ে আসি। ফাইল নেমটা আপনি যে কোনো একটা কিছু নাম দেন, জাস্ট ইউজারের সাথে আমি টাইমটা অ্যাড করে দিছি আর কি, ফাইল নেমটা এক্সএলএস ফাইল নেমটা দেখেন। এরপরে অবজেক্ট রাইটার নামে একটা আমি অবজেক্ট ক্রিয়েট করছি, বলতেছি পিএসপি এক্সএলএস আইও ফ্যাক্টরি, এটা হচ্ছে তার বিল্ট ইন ফাংশন, ক্রিয়েট রাইটার জাস্ট এভাবে ইউজ করি। পিএসপি এক্সএলএস যে অবজেক্টটা আপনি এতক্ষণ বানায় আনছেন লুপে ঘুরায় এটা তো একটা অবজেক্ট, হ্যাঁ এক্সএলএস আমরা বলতেছি এক্সএলএস 15, জাস্ট একটা প্যারামিটার সেট করতেছি। এরপরে দেখেন বলতেছি অবজেক্ট রাইটার সেভ এক্সএলএস এক্সপোর্ট, এই নামে একটা ফোল্ডারে সে সেভ করবে, তাহলে এই নামে ফোল্ডারটা আমি বানাই রুট ডাইরেক্টরিতে ফাইল আপলোডিং এর মতো, হ্যাঁ এখানে সেভ করে আমার ডাউনলোড অপশন দিবে, ফাইলের নাম ডট এক্সএলএস, হ্যাঁ ফাইলের নাম ডট এক্সএলএস। এরপর আমি বললাম
আমি কিন্তু সেভ করে ফেলছি, আমি এখন ডাউনলোড করতে চাই। ডাউনলোড করার জন্য ফাইল ডট গেট কন্টেন্ট দিয়ে আমি ফাইলটা পড়লাম, পড়ে দেখেন ওই যে আমরা যখন অনেক সময় ক্লিক দিই না ডাউনলোডের জন্য পপ আপ চলে আসে, কোঅর্ডিনেটরের জাস্ট এটা এক লাইনের কোড। এটা হচ্ছে আপনি ডাউনলোডের হেল্পারটা আপনি ইনক্লুড করলেন, এরপরে দেখেন ফোর্স ডাউনলোড, ফাইলের নামটা বলে দিলে আর লোকেশনটা বলে দিলে সে ডাউনলোডের পপ আপ দিয়ে দিবে, দুইটা একসাথে দেখেন। আশা করি কোনো এরর খাবে না। হ্যাঁ ওকে, এটা আমাদের কোথায় গেল? না আমাদের ইয়াটা দেখাচ্ছে না কেন, লিঙ্কটা? ও এখানে তো আমরা কিছু করি নাই। হ্যাঁ তাই না? হয়ে গেছে এক ক্লিক। আশা করি আমাদের এখানে সবগুলা লিস্ট আছে 7 কেবির ফাইল, দেখেন সব আসছে। হ্যাঁ আইডি নেম 1 2 3, আর পরবর্তী আমরা ডিলিট করেছিলাম 16 18 19 20 বিগেম, এই যে এগুলো ডাটাবেজে আছে দেখেন রো হয়ে গেছে। আপনি যত ইচ্ছা অ্যাড করেন, জাস্ট অ্যারেতে ঘুরান, এই যে অ্যারেতে ঘুরান, এখানে আপনি হেডার অ্যাড করেন, এখানে ভ্যালু অ্যাড করেন, এখানে হেডার অ্যাড করেন, ভ্যালু অ্যাড করেন, সিকোয়েন্সটা জাস্ট ঠিক রাখবেন, A1 B1 C1 D1, আর এখানে যে যে ইন্ডেক্সিং দিবেন এই ইন্ডেক্সিংটাও এখানে ঘুরে ঘুরে। ক্লিয়ার? ফাইল ডাউনলোডটা একবার দেখেন, ফাইল ডাউনলোড যেটা করছি আমি, ফাইল ডাউনলোডের লাইব্রেরি হেল্পার ইউজ করছি, বেসিক্যালি ডাউনলোডার হচ্ছে হেল্পার। এরপরে হচ্ছে ফোর্স ডাউনলোড নামে কোঅর্ডিনেটর একটা ফাংশন আছে, এটার দুইটা প্যারামিটার দিতে হয়, একটা হচ্ছে যে নামে আপনি ডাউনলোড করতে চান, সেকেন্ড প্যারামিটার হচ্ছে যে লোকেশন থেকে আপনি ফাইলটা পড়ছেন ওই ফাইলের ফুল অবজেক্টটা, এই যে ফাইল ডট গেট কন্টেন্ট আমি এক্সএলএস ফাইলটা পড়ে নিছি। হ্যাঁ এই যে গেট ফাইল লোকেশনে পুরা এই যে এক্সএলএস ফাইলটা আমি এখানে জানা অ্যাড করছি, এটা আমার কাছে আছে, এই যে দেখেন সে এখানে এক কপি রাখছে, এটা আমি ডাউনলোড করছি। এই যে সেভ না করলে আপনি এখানে এক্সপোর্ট করে রাখতে পারেন। স্যার আমরা যে এক্সেল তৈরি করার সময় একটু ফরম্যাটিং করে দিই, একটু কালার করে দিই, এই কালারটা মনে করতে পারবেন, এই ডকুমেন্টেশনটা এখানে দেখতে পারেন, এটা সম্ভব, এটা মনে সম্ভব, এটা মনে এদের এখানে আছে, আপনি এদের একটু ডকুমেন্টেশনগুলো দেখলেই পারবেন। হ্যাঁ এটা মনে হয় পারবেন, কখনো লাগে নাই দেখি নাই, বাট এটা ওইটা অবশ্যই থাকার কথা এখানে। একটু ডকুমেন্টেশনগুলো দেখলে যে আসলে কিভাবে ইয়াগুলি করে আর কি, সেলের কালার দেওয়া সম্ভব এখানে। হ্যাঁ এখানে প্রপার্টি আকারে সেলের কালার দেওয়া সম্ভব। হ্যাঁ ওইটা আপনি এটা পারবেন, জাস্ট ডকুমেন্টেশনটা একটু দেখে নেন। হ্যাঁ ওকে, এখন সেম ভাবে আমরা এক্সেলে যেরকম করলাম, আমাদের ফ্রিকোয়েন্টলি যেটা হয় অ্যাপ্লিকেশনে পিডিএফও দরকার হয়। হ্যাঁ পিডিএফ এর জন্য আমরা অনেক পিডিএফ ইউজ করতে পারি, বেসিক্যালি ডম পিডিএফ ইউজ করি, মানে টিসি পিডিএফ ইউজ করি, আমি পিডিএফ ইউজ করি, সবগুলা পিডিএফ ইউজ করার যেরকম এক্সএলএস ইউজ করলাম সেম ভাবে পিডিএফ ইউজ করার ফরম্যাটে একই। একটা লাইব্রেরি ইনক্লুড করেন, লাইব্রেরিটাকে আপনি কল করেন, প্যারামিটার পাঠান, সে আপনার পিডিএফ জেনারেট করে দেবে। বাট এটাও আমি দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখবো। একটা ভিউ পেজ পাঠাইতে হবে, ভিউ পেজ পাঠাইতে হবে, কিংবা আপনি রো মানে ইয়েও পাঠাইতে পারেন, এইচটিএমএলও পাঠাইতে পারেন, স্ট্রিংও পাঠাইতে পারেন। হ্যাঁ বাট আমরা দুইটাই দেখতেছি, ভিউ পাঠাইতে পারলে তো আপনি নর্মালি পাঠাইতে পারবেন। হ্যাঁ আচ্ছা ওকে, আপনি এখানে করেন হচ্ছে পিডিএফ নামে একটা লিঙ্ক দিয়ে আমি, হ্যাঁ যে ইউজারে ক্লিক করবো তার ইয়াটা পিডিএফ এ ডাউনলোড হয়ে যাবে, তাই তো? ওকে এদের তো অলরেডি লেখা আছে মনে হয়। শর্টকাট করে চেষ্টা করতেছি আমি। আমরা ফার্স্টে কি করলাম, ইউজার আইডিটা ইউআরএল থেকে ধরলাম, ইউজার ডিটেলসটা আমরা নিয়ে আসলাম, এখন ইউজারের কাছে যে ইনফরমেশনটা আছে এটা আমরা পিডিএফ এ শো করতে চাই, তার নামটা আইডিটা একটা ভিউ বানায়, একটা আমরা ভিউ বানাই। হ্যাঁ ভিউটাকে কিভাবে কল করে পিডিএফ এর জন্য দেখেন,
নর্মালি আমরা ভিউ কল করি দিস ডট লোড ভিউ দিয়ে আমরা ভিউ কল করি না, হ্যাঁ। আচ্ছা, বাট এখানে আমরা একটা প্যারামিটার পাঠাই কি, ফার্স্ট হচ্ছে ভিউ এর নাম, সেকেন্ড প্যারামিটার হচ্ছে ডাটাটা, তাই না? আচ্ছা, কোনো অসুবিধা নেই। আমি HTML নামে একটা ভেরিয়েবল নিলাম, হ্যাঁ। আমি চাচ্ছি যে ভিউটা আছে এটা তো আমরা প্রিন্ট করে দিই ব্রাউজারে, কল করলে কিন্তু ভিউটা ব্রাউজারে প্রিন্ট হয়ে যায়। আমরা যেটা প্রিন্ট করব না, আমার কাছে ভেরিয়েবল আকারে থাকবে, হ্যাঁ। তাহলেই না আমার ভিউয়ের জিনিসটা আমি পিডিএফ এ রেন্ডার করতে পারবো, আমি দেখাইতে পারবো, হ্যাঁ। তো এটার জন্য দেখেন খুব সিম্পল, শুধু থার্ড প্যারামিটার আমরা ট্রু দিয়ে দিব। ট্রু ইউজ করলে আপনার এটা ভেরিয়েবল এসে জমা হবে, হ্যাঁ। সেম কাজে আপনারা যখন রিটার্ন করে দিচ্ছেন, দেখেন আপনি ওয়ার্ডপ্রেস যদি ইউজ করে থাকেন, ওয়ার্ডপ্রেসে একটা এক্সট্রা প্যারামিটার দিলে সে ভ্যালুটা প্রিন্ট করে দেয়, অনেক সময় না দিলে সে ওটা রিটার্ন করে আপনাকে ভেরিয়েবল আকারে। ওয়ার্ডপ্রেসে অনেক ফাংশন আছে যে আপনি যদি ট্রু পাঠান কিংবা 1 পাঠান সেটাকে ভেরিয়েবল আকারে রিটার্ন করে পুরো ফাংশনের মানে আউটপুটটা, আর না দিলে সে আউটপুট করে দেয় ডাইরেক্ট ব্রাউজারে। তো সেম জিনিসটাই, সিমিলার জিনিস আর কি। ওকে, এখন যদি দেখেন আমি যদি এখানে ইকো করি HTML, আমাকে সে ওই আউটপুটটা দেখাবে, ডিলিট হয়ে আসে। এটাকে আপনি পিডিএফ আনডিফাইন্ড ভেরিয়েবল লিংক, আমরা হচ্ছে একটা ঝামেলা করছি, ইয়ার নাম দেইনি, রাইট। ভিউ ইউজার বলেন পিডিএফ, হ্যাঁ। এই যে আসছে, এটা কিন্তু আমরা ইকো করে দেখাইছি ডাইরেক্ট। এখন এইটারে আমি পিডিএফ এ রেন্ডার করব, হ্যাঁ। পিডিএফ এ রেন্ডার করার জন্য খুব সিম্পল, আমি পিডিএফ এর লাইব্রেরিটা রেডি আছে, আমি পিডিএফটা নিয়ে আসি, কোথায় ইউজ করছিলাম, থার্ড পার্টি, সরি এটা এখানে হবে না, আচ্ছা হোক, অসুবিধা নেই। দেখেন অ্যাপ্লিকেশন ফোল্ডারের মাঝে আমাদের থার্ড পার্টি নামে একটা ফোল্ডার ছিল, হ্যাঁ। এই থার্ড পার্টি ফোল্ডারে আমরা যেরকম এক্সেলে যেরকম হেল্পারের ভিতরে রাখতে পারছি, এটাও একটা ডিফারেন্ট জিনিস। এরকম থার্ড পার্টি অনেক জিনিস আমরা হচ্ছে ইয়াতে রাখতে পারি, ওই যে থার্ড পার্টি ফোল্ডারের মাঝে রাখতে পারি। যেমন এমপিডিএফ এর যে লাইব্রেরিটা, এটাকে আমি ফুল এনে আমি দেখেন এই যে ইয়ার মাঝে রাখছি, এমপিডিএফ রাখছি থার্ড পার্টি লাইব্রেরি, থার্ড পার্টি ফোল্ডারের মাঝে। এটাকে আমি লাইব্রেরি থেকে কল করতে পারি, যে দেখেন এটাকে আমি লাইব্রেরি থেকে কল করতে পারি। লাইব্রেরি থেকে কীভাবে কল করতে পারি, লাইব্রেরিজ নামে আমাদের যে ফোল্ডার আছে, এখানে m_pdf.pdf.php নামে আমি একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি, আমি এনে রাখছি বেসিক্যালি। এটার আউটপুটটা দেখেন আসলে যে এটা আসলে কিভাবে এখানে রাখা হয়েছে, কিভাবে কল করা হয়েছে, সিমিলার টু হেল্পার। হ্যাঁ বলেন। ওটা আমরা ওই কি বলে যে
থার্ড পার্টিতে না রেখে স্যার অন্যগুলো রাখতে পারেন। হ্যাঁ, অন্য জায়গায় রাখতে পারেন। এটা মানে এটাও একটা স্টাইল, আপনি লাইব্রেরি তো ডাইরেক্ট রাখতে পারবেন। কল করার ক্ষেত্রে হ্যাঁ, কল করার ক্ষেত্রে কোনো অসুবিধা নাই। বাট এখানে দেখেন এরকম যে এখানে যেরকম আমরা এপিপি পাথ থার্ড পার্টি বলে দিয়েছি, এপিপি পাথ আপনি লাইব্রেরি বলে দিবেন কিংবা হেল্পার বলে দিবেন, একই। দেখেন m_pdf আমরা কি করছি, যে m_pdf এর যে মেন ফাইলটা এটা এখানে ইনক্লুড করে দিছি। পরে একটা ক্লাস ক্রিয়েট করছি, কারণ আপনারা তো জানেন লাইব্রেরিতে ক্লাস ক্রিয়েট করতে পারি আমরা, আর হেল্পারে ডাইরেক্ট ফাইল। দেখেন ক্লাস m_pdf এ এই জিনিসটা জাস্ট আমরা এই যে কনস্ট্রাক্টর দিয়ে m_pdf এর লাইব্রেরিটা ইনিশিয়েট করে দিছি, জাস্ট এইটুকু। এটা ধরেন যে m_pdf এর কোঅর্ডিনেটর লাইব্রেরি আছে, ওইটা এনে ডাইরেক্ট ইউজ করা হচ্ছে, আর কিছু না। ঠিক আছে, থার্ড পার্টিতে আপনি m_pdf এর পুরো ফোল্ডারটা রাখছেন আর m_pdf এর ক্লাসটা এখানে রাখছেন। এটা এখন কিভাবে কল করবেন জাস্ট একটু দেখেন। কোথায় আমাদের সাইন আপে, খুব সিম্পল ভিডিও। আপনার কাছে যা প্রিন্ট করবেন, ধরেন এটা এখন আছে, হ্যাঁ, আমরা ইয়া করি। আচ্ছা, আগে পিডিএফ এ এন্টার করে নিই, পরে ভ্যালু প্রিন্ট করতেছি, কোনো অসুবিধা নেই। দেখেন আপনি যেটা করবেন, লাইব্রেরিটা লোড করবেন এমপিডিএফ এর। আমরা যেরকম লাইব্রেরি লোড করি না, পেজিং এর লাইব্রেরি, তারপরে ফাইল আপলোডের লাইব্রেরি ইউজ করি, ওইদিন তো কাস্টম লাইব্রেরি লোড করে দেখছি। সেম ভাবে এমপিডিএফ এর লাইব্রেরিটা লোড করলেন, ওকে। করার পরে দেখেন জাস্ট 2 লাইন, দেখেন দিস এমপিডিএফ পিডিএফ রাইট এচটিএমএল, আপনি এচটিএমএলটা এমপিডিএফ এর লাইব্রেরিতে রাইট করলেন। করার পরে দেখেন এই যে আউটপুট ফাইল পার্টটা আমি আনতেছি কপি করে, এটা বেসিক্যালি ডাউনলোডের অপশন দিবে। দেখেন ডি মানে সে আউটপুট দিয়ে দিবে আর কি। এখানে বিভিন্ন প্যারামিটার ইউজ করা যায়, ডি করা যায়, এফ করা যায়। একটা দেখেন মানে ডাউনলোড করতে চাচ্ছি আমি, ক্লিক দেওয়ার সাথে সাথে, হ্যাঁ। আচ্ছা, এটুকু ক্লিয়ার। আমি এমপিডিএফ এর লাইব্রেরি লোড করছি, আমার কাছে যে এচটিএমএলটা আছে, রাইট এচটিএমএল ফাংশন কল করে প্যারামিটার দিয়ে দিচ্ছি, সেই এচটিএমএলটাকে রেন্ডার করে ফেলবো পিডিএফ আকারে। দেন আমি ওইটাকে জাস্ট আউটপুট আকারে প্রিন্ট করতেছি। পিডিএফ এর মানে হচ্ছে পিডিএফ যেটা জেনারেট হয়েছে অলরেডি, হ্যাঁ। ডম পিডিএফ এ অলমোস্ট সেম, জাস্ট 2-3 লাইন, এই 2-3 লাইন একটা দেখেন, অন্যগুলাতেও পারবেন। ইভেন এটা দিয়ে করলে ডম পিডিএফ দরকারই নেই। এই যে দেখেন জাস্ট অনলাইন, এই যে দেখেন হ্যালো চলে আসছে। এখন আপনি জাস্ট আমরা বুঝার সুবিধার্থে কিছু ভ্যালু এখানে পাস করি। কোথায় বলেন তো, ওই যে পিডিএফ যেটা আমি ইউজ করছি, হ্যাঁ, এখানে ইউজার লিস্ট না, ইউজার ডিটেলসটা, ইউজার লিস্টও আপনি আনতে পারেন। ইউজারের লিস্টটাও তো আপনি এখানে যেটা পিডিএফ এখানে প্রিন্ট করছেন এক্সএলএসে, এটাও তো আপনি ফর ইউজ করে একই জিনিস আনতে পারেন। যে কোনো ভিউ আপনি এখানে আনতে পারেন, সোজা কথা। তো আমি ইউজার আনতে পারলে ইউজারের লিস্টও তো আনতে পারবো, ভিউতে যা থাকবে সোজা কথা তাই আসবে, তাই না? আশা করি কোনো এরর নেই, আসছে একটু। এই যে দেখেন ক্লিয়ার, একদম সিম্পল জিনিসগুলা। মানে আপনি জাস্ট কনসেপ্টটা বুঝতেই হলো যে লাইব্রেরি লোড করে। এরকম তো আমি 2টা লাইব্রেরি দেখাইলাম আপনাদের, হয়তো কাজ করতে গিয়ে এরকম হান্ড্রেডস অফ লাইব্রেরি ডে বাই ডে লাগবে, তখন ওগুলা ইউজ করবেন একই কনসেপ্টে। লাইব্রেরিটা আপনি কি আনবেন, ওই লাইব্রেরি যদি আপনি মানে কোঅর্ডিনেটরের লাইব্রেরির জন্য কোনো ক্লাস পান, ডাইরেক্ট নিয়ে আসবেন কপি করে, দেখার একবার দেখে নেবেন, আর না হলে নিজে বানায় নেবেন। জাস্ট জিনিসগুলো কিভাবে কল করতে হয় এখন কনসেপ্ট ক্লিয়ার। আমরা কিন্তু দেখলাম যে কিভাবে এক্সএলএস ইউজ করতে হয়, কিভাবে পিডিএফ ইউজ করতে হয়। সেম ভাবে কিছুদিন পরে হয়তো আপনার ধরেন যে অন্য কোনো কিছু মানে এক্সপোর্ট করতে হইলো, হ্যাঁ, কিংবা এই টাইপের অন্য কোনো কিছু লাগলো, তখন একইভাবে আপনি যে রেডিমেড লাইব্রেরি পাবেন, বা লাইব্রেরিগুলো যেগুলো অনলাইনে আছে আপনি নিবেন, নিয়ে জাস্ট তার ওয়ে অফ কলিংটা দেখবেন, ওয়ে অফ ইউজটা দেখবেন। এক্সেলে যেমন আমাদের কি হচ্ছে আমরা পেজিনেশন করছি, যখন এক্সেল ডাউনলোড করলে তখন সব আনবেন, টোটাল আনবেন, তখন পেজিং আনবেন, টোটাল লিস্টে নিয়ে যে যে আমার পেজিনেশনে আমার 10টা ডেটা আসছে এই পেজে, ওই 10টা ডেটাই যদি তাহলে আপনি ওই দেশে হইলো ইয়া করেন, এখানে এই দেশে হইলো আমি যে লিস্টটা আনছি না, ইউজারের লিস্টটা, এই ইউজারের লিস্ট আপনি লিমিট করে নিয়ে আসেন।
আপনি যা ডাটা আনবেন তাই এক্সএলএস এ প্রিন্ট করবে। লিমিট করে দিলে হ্যাঁ লিমিট করে দিলে আপনার যদি এক্সএলএস এ এতে 10টা থাকে এক্সএলএস এ 10টাই প্রিন্ট হবে, এতে যদি 100 থাকে 100ই প্রিন্ট হবে। ওয়ার্ডপ্রেসে যেমন কন্টেন্ট লিমিট করে হ্যাঁ এই কটা কন্টেন্ট হ্যাঁ আসবে, এই কটা আসবে না, এরকম। একই আপনি যদি যে এখানে পেজিং এ দিয়ে যা করছেন এক্সএলএস ও আপনি তাই করেন। ওকে আচ্ছা আমরা জেসন নিয়ে কথা বলতেছিলাম এক্সএমএল এর, তারপরে আমরা মাল্টিলিঙ্গুয়াল রাউটিং এ যাই যদি আপনারা আজকে দেখতে চান টাইম পারমিট করে। এয়ারে তো আমরা সবাই জানি, হ্যাঁ এয়ারে ধরেন যে আমি হচ্ছে একজন ইউজারের ডিটেলস আমি জাস্ট এয়ারে সাপোজ ধরেন যে আইডি 1ই দিলাম, হ্যাঁ 1 নাম্বার ইউজার ইকো প্রিন্টার জেসন তো সবাই ইউজ করছে, এয়ারে জাস্ট যদি ইয়া থেকে কনসেপ্টটা একবার দেখে নেন। দেখেন এটা হচ্ছে আমার একটা অ্যারে, হ্যাঁ আমি 1 নাম্বার ইউজারের ডিটেইলসটা আমি পেয়ে গেছি, বাট এটা তো আসলে ধরেন পিএইচপি বুঝতেছে, বাট জেসনটা কখন ইউজ করা হয়? জেসনটা করা হয় আপনি যখন ক্রস প্ল্যাটফর্ম ডাটা ইন্টারচেঞ্জ করবেন। আপনার অ্যাপ্লিকেশন পিএইচপি তে, আমি অ্যাপ্লিকেশন ডেভেলপ করছি মানে ধরেন যে জেএস জাভাস্ক্রিপ্টে, আরেকজন করছে হয়তো ধরেন যে ডটনেটে, আরেকজন করছে জাভাতে। তো আমি যখন একটা ইউজারের লিস্ট দিব বলবো ভাই আমি তোমার অন্য কিছু দিতে পারবো না, আমি তোমার ইউজারের লিস্ট দিতেছি কিংবা ইউজারের ডাটাটা আমি এভাবে দিতেছি, তুমি এটাকে পাস করে তোমার সাইটে দেখাও। তখন তো আপনি তারা ডাটাবেসের অ্যাক্সেস দিবেন না, কিংবা পুরা এআই অ্যারে দিলে বুঝবে না, কারণ জাভা অ্যারে কাজ করে একভাবে, পিএইচপি কাজ করে আরেকভাবে। যার জাভাস্ক্রিপ্ট অ্যারের কনসেপ্টই নাই, অ্যারের কনসেপ্ট একদমই ডিফারেন্ট। কি ভ্যালু পেয়ার হচ্ছে কোলন সেপারেটর। তো এটা ইউনিভার্সাল ডাটা ইন্টারচেঞ্জের ফর্মেট হচ্ছে জেসন। জেসন হচ্ছে অ্যারে তো যেভাবে ডাটাগুলো রাখে কি ভ্যালু জেসনও ভ্যালুগুলো এভাবেই রাখে, বাট এটা ইন্টারমিডিয়েট একটা নোটেশনে কোলন সেপারেটর দিয়ে। হ্যাঁ দেখেন এটার জন্য পিএইচপি খুব সিম্পল দিছে, ইকো জেসন এনকোড, এই যে হয়ে গেছে। এখন আপনি আউটপুট দেখেন, দেখেন একদম এই যে এটা দেখতেছেন, এটা আমি একটা প্লাগইন ইউজ করছি এর জন্য ফরম্যাটেড অবস্থায় দেখতেছেন, হ্যাঁ জেসনটা বেসিক্যালি। আপনি ভিউ সোর্স দেখলে যে এরকম দেখবেন। এটা কি যেন একটা জেসন, কি এটা একটু দেখে নেন, এই যে মানে জেসন ভিউয়ার জেসন হ্যান্ডলার, এই যে ফায়ারফক্সে আপনারা দেখতে পাবেন, আপনার যদি অ্যাজাক্স রিকোয়েস্ট হয়, এটা হচ্ছে আমি ডাইরেক্ট প্রিন্ট করছি ব্রাউজারে, এই যে দেখেন। না কোনো ক্ষতিকারক না, না ফায়ারবাগ কোনো ক্ষতিকারক না। বরং ফায়ারবাগ হচ্ছে আপনার ডেভেলপারের জন্য অনেক তো এখন ওইটা দিয়ে সব ব্লক করে রাখছে। আমি এত বুঝাই বলতেছি যে আমার ফায়ারবাগটা লাগবে ডেভেলপমেন্ট। না ফায়ারবাগ সবাই ইউজ করে, ইভেন আপনি ধরেন যে গুগলে চাকরি করতেছে সেও ফায়ারবাগ ইউজ করতেছে, কারণ ফায়ারবাগ বানানোই হয়েছে ডেভেলপারদের জন্য। ঠিক আছে, তো জেসনটাকে আমরা অ্যারেটাকে জেসনে নিতে পারি, আবার যে কোনো জেসনকে অ্যারো ডিকোড করলে আপনি অ্যারে পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা এক্সএমএল তো পার্স করছেন সবাই। এক্সএমএল আমরা যদি একটা এক্সএমএল নিই, দেখেন হ্যাঁ এক্সএমএল জাস্ট সিম্পল। এক্সএমএল তে আপনি যে দেখছেন যে এক্সএমএলটা কি, আচ্ছা আমরা যদি একটা এক্সএমএল নিই, হ্যাঁ ইউজার নামে আমি একটা এক্সএমএল বানাইলাম। আচ্ছা এক্সএমএল হচ্ছে আমরা ওই যে মানে ডেটাবেজে ডাটা রাখি না, ডাটা রাখি, কি রাখি, একটা রো রাখি, দুইটা রো রাখি, তিনটা রো রাখি, প্রতি রোতে আবার আলাদা ভ্যালু থাকে, আইডি থাকে, নেম থাকে, যা রাখি আমরা ওইভাবেই রিপ্রেজেন্ট করে দেবো। ওই যেভাবে ফিল্ড বানাই ডেটাবেজের টেবিলে, ওই ফিল্ড অনুযায়ী ডাটা রাখি। এক্সএমএল হচ্ছে যেরকম আমরা ডাটা মানে জেসন ডাটা ইন্টারচেঞ্জ করলাম, এক্সএমএল হচ্ছে একটা ইউনিভার্সাল ডাটা ইন্টারচেঞ্জের ফরম্যাট। এটা ভ্যালু রাখে বেসিক্যালি আসলে ট্যাগ আকারে, কাস্টম ট্যাগ আকারে। HTML তো আমরা সবাই জানি, HTML কি লিখি, p/p, এটা হচ্ছে p ট্যাগ জেনারেট করে, h1/h1 এটা একটা h1 ট্যাগ জেনারেট করে। এই জিনিসগুলো হচ্ছে প্রি ডিফাইন্ড HTML এর যেটা ইউজ করি। HTML5 আমরা কাস্টম ইউজ করতে পারি। আচ্ছা এটা গেল ডাটা ভিউ এর জন্য,
বা ডাটা স্টোর করার জন্য, ধরেন আপনার কোনো ডাটাবেস নেই, বাট আপনার ডাটা সেভ করতে হবে, কোথায় সেভ করবেন? আমরা টেক্সট ফাইলে সেভ করতে পারি। হ্যাঁ এক্সএমএল ফাইলে হলো গেমগুলোতে হ্যাঁ গেমগুলোতে দেখছেন, কিংবা ধরেন যে অনেক মডার্ন আমাদের অনেক অ্যাপ্লিকেশনই আছে বাইরে চলতেছে, ওগুলার কোনো ডাটাবেস নেই, ডাটাবেস ইউজ করার কোনো সুযোগই নেই, কারণ ওইখানে ওই সার্ভারে কোনো রান টাইমে কোনো মানে ডাটাবেস চলতেছে না, সব হইতেছে হলো ক্যাশিং করে দেখাইতে হইতেছে, কিংবা ডাটাবেস সিকিউরিটির কারণে হয়তো রাখে না এটা কোনো কারণে, যেটা করে রাখুক। তো ধরেন আমার ছোট্ট একটা লিস্ট আছে, ডেইলি আপডেট হয়, তো এর জন্য ডাটাবেস দরকার নেই, আমি একটা এক্সএমএল ক্রিয়েট করে এক্সএমএল রেখে দিতে পারি। এক্সএমএল হচ্ছে যে কোনো ডাটাবেসের মতো যেরকম আমরা ফিল্ড অ্যাড করতে পারি, আইডি, নেম, এরকম যে কোনো কাস্টম ট্যাগ ইউজ করা যায়, কাস্টম ট্যাগে ভ্যালু রাখা যায়, নিজে বানানো ট্যাগ ইউজ করা যায়। স্টার্ট করতে হবে এন্ড করতে হবে, তো আমরা একটা ইউজারের একটা এক্সএমএল বানাই, রুট না দিয়ে আমরা ইউজার্স এর মাঝে অনেকগুলো ইউজার থাকবে, এটা হচ্ছে এক্সএমএল এর ডিফল্ট ট্যাগ, এটা দিয়ে আমি বুঝতে পারি এক্সএমএল, এটা না দিলেও কোনো সমস্যা নেই, বাট দেওয়াটা হচ্ছে স্ট্যান্ডার্ড, তাইলে পার্স করে ব্রাউজার দেখাবে সুবিধা, বাট আমরা এটা পিএইচপি দিয়ে পার্স করব। ইউজার, বাট আমি আরেকটা নিলাম, মানে নেস্টেড ট্রি স্ট্রাকচার, কিন্তু এক্সএমএল ইউজারের মাঝে আমি কি নিলাম, ইউজার্সের মাঝে ইউজার, তার আইডি নেন /id1, নাম নেন, হ্যাঁ তাহলে এটা কি হবে বলেন, নেম। ডাটাবেসের ফিল্ড চিন্তা করেন, ধরেন ইউজার্স হচ্ছে আপনার টেবিল, ইউজার হচ্ছে একটা রো, এই রোর একটা আইডি আছে, একটা নেম আছে, হ্যাঁ আরেকটা নেন 2, সরি এটা 1 হয়ে গেছে, এটাকে আপনি নেন, ক্লিয়ার? আমার একটা এক্সএমএল কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এরকম আপনি আনলিমিটেড এখানে দিতে পারেন, হ্যাঁ এরকম নেস্টেড করতে পারেন। তো এই যে দেখেন রিপ্রেজেন্ট করতেছি কি ডাটাকে, আমার একটা রুট এলিমেন্ট আছে, রুট কোনটা এখানে, ইউজারের মাঝে ইউজার কি, ইউজারের চাইল্ড, এর মাঝে আবার চাইল্ড আছে, আইডি, আবার এর চাইল্ড, এরা হচ্ছে একই লেভেলে, এরা হচ্ছে সাবলিঙ্ক, ইউজার আইডি, এটা হচ্ছে আমি এক্সএমএল, এটাকে আমি ক্রিয়েট করলাম। এটা আপনি তো পিএইচপি দিয়ে ক্রিয়েট করতে পারবেন না, এখন আপনি একটা ফর ইচ চালায় এটা ক্রিয়েট করতে পারবেন না, ফর ইচ চালায় আপনি মানে হ্যাঁ একবার লুপ চালাবেন। এখন এটাকে আমরা যদি পার্স করতে চাই কিভাবে করব দেখেন, জাস্ট আগে একটু সার্চ দিয়ে দেখেন সিম্পল পার্স এক্সএমএল ফাইল, সিম্পল লোড এক্সএমএল স্ট্রিং, এরকম নামে পিএইচপির দুইটা ফাংশন আছে। একটা হচ্ছে আমি এখানে লাগবে না, আমি ডাইরেক্টলি দেখাচ্ছি। আপনার কাছে যদি এক্সএমএল স্ট্রিং থাকে, স্ট্রিং আকারে ফাইলে আছে, এটা তোমার ফাইলে আছে, তাইলে স্ট্রিং আকারে পার্স করবেন, আর যদি ফাইল আকারে থাকে তাহলে ফাইল আকারে পার্স করবেন। আমরা চাচ্ছি এই যে মানে user.xml টাকে পার্স করতে, ওকে হ্যাঁ এটা ফাইলে আছে, আমি স্ট্রিং আকারেও দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই। ফাংশন আছে কোথায়, সিম্পল এক্সএমএল লোড ফাইল, এই যে দেখেন আর কিচ্ছু দরকার নেই, এটা হয়ে গেছে। আমরা user.xml টাকে পার্স করতে চাচ্ছি, পার্স করে আসলে অ্যারে হইলেই তো আমার রিকোয়ারমেন্ট ফুলফিল, অ্যারেকে তো আপনি যা ইচ্ছে তাই করতে পারেন না, হ্যাঁ এই যে দেখেন আপনি অ্যারে দিয়ে দিছি, এই যে অ্যারে দিয়ে দিছি, এই যে অ্যারে আমার ছিল কি অবজেক্ট আকারে দিছি, একই কথা। আমার আপনার ছিল কি এক্সএমএল, এটা আসলে মানে এটাকে আসলে আমার তো আসলে কোনো কাজে দিচ্ছে না, হ্যাঁ এক্সএমএল আপনার হয়তো কেউ একটা ডাম্প অফ এক্সএমএল দিছে, যে ভাই আমার এই হইলো, আমাদের অনেক সময় কাস্টমার যেটা দেয়, ধরেন কাস্টমার তো আসলে ধরেন যে অন্য সফটওয়্যার ইউজ করে কিংবা অন্য কোনো কিছু ইউজ করে, তো ওরা হয়তো ওদের সফটওয়্যার দিয়ে একটা ডাটা জেনারেট করতেছে, ওদের হয়তো .NET কিংবা ডাটাবেস থেকে কি করবে, যে একটা ধরেন আমাদের হয়তো 200 ইউজার ইনফরমেশন দিল কিংবা 10,000 স্টোরের ইনফরমেশন দিল, কিভাবে দিবে, অনেক সময় সিএসভি তে দেয়, অনেক সময় কি করে প্লেন একটা এক্সএমএল দিয়ে দেয়। তো এক্সএমএলটা ধরেন এরকম এক্সএমএল থাকে, জাস্ট
এই পার্স করে অ্যারে করে ফিল করে আমরা আমাদের ডাটাবেসে ইনসার্ট করে দিই, হ্যাঁ ঠিক আছে। ঠিক না? তো আপনার যখন ইন্টারমিডিয়েটে কেউ ডাটা দিবে তখন এটা যে ফরম্যাটেই দেখ, আপনারা জেসন ফরম্যাটে দেখ, এক্সএমএল ফরম্যাটে দেখ আর সিএসভি ফরম্যাটে দেখ, কোনো সমস্যা আছে? এক্সএলএস এ দিলে আপনি এক্সএলএস পাস করবেন বা সিএসভি করে নেবেন, আর এক্সএমএল দিলে তো কথাই নেই। ইভেন হচ্ছে হলো ধরেন যে মানে ওই যে ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলো আছে না, ব্যাংক, ইন্স্যুরেন্স, ওরা কিন্তু মানে ওদের ওয়েব সার্ভিসগুলো কিন্তু মানে এক্সএমএল বেস ওয়েব সার্ভিস ম্যাক্সিমাম, সোপ, এসওএপি সোপ। আর নরমালি যে ওপেন এপিআই গুলো পাওয়া যায় এগুলো ম্যাক্সিমাম হচ্ছে জেসন বেস, রেস্ট তো এক্সএমএল আনা যায়, বাট রেস্টের ডিফল্ট হচ্ছে যে টুইটার, ফেসবুক যেটা দেয় এটা কিন্তু রেস্ট এপিআই, ওটা হচ্ছে জেসন ফরম্যাটে। আর আপনি যদি ধরেন যে কোনো ধরেন যে বুকিং সিস্টেম ইউজ করেন, কোনো ব্যাংক থেকে কোনো এপিআই পান, ওইগুলো মোরলেস হচ্ছে সোপের, এক্সএমএল এর। এই সিম্পল। ওকে, তো আমরা একটু মাল্টিল্যাঙ্গুয়ালটা ডিসকাস করি, শেষ না হলে নেক্সট দিন দেখবো। বাট জিনিসটা হচ্ছে খুব সিম্পল, আমি একটা মানে ইয়া দিয়ে দেখাই, লাইভ প্রজেক্ট দিয়ে দেখাই, তারপর আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। দেখেন এটার দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। আমি যখন ইংলিশে ক্লিক করতেছি দেখেন এখানে সব ইংলিশে চলে আসতেছে, আমি যখন আইটিতে ক্লিক করতেছি আইটিতে চলে আসে। তো এখানে বেসিক্যালি অনেকগুলো জিনিস কাজ করতেছে, অনেকগুলোর মাঝে বেসিক্যালি দুইটা, একটা হচ্ছে দেখেন আমার টেক্সটগুলো চেঞ্জ হচ্ছে, আমার ইউআরএল চেঞ্জ হচ্ছে, ইউআরএল চেঞ্জ হচ্ছে থ্রু রাউটিং, আর আমার এখানে টেক্সটগুলো চেঞ্জ হচ্ছে থ্রু লোকালাইজেশন। আমি যখন ইংলিশ মোডে আসি ইংলিশের জন্য টেক্সটগুলি পড়তেছে, আমি যখন ইটালিয়ান মোডে আসি তখন ইটালির জন্য টেক্সটগুলি পড়তেছে, এনে দেখাচ্ছে। এগুলো কনফিগারেশন ফাইলে সব আছে, যে এই যে কমিউনিকেশন, ডকুমেন্ট, ট্রেনিং, এই মেনুগুলোর নাম কি হবে, ইটালির ক্ষেত্রে কি হবে, ইংলিশের ক্ষেত্রে কি হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে একটা ফাইলে বলে দিতে হয়েছে, রান টাইমে এটা কোঅর্ডিনেটরই পড়ে দেখাচ্ছে। সে শুধু তাকে বলে দিতে হয়েছে এই হইলে এই দেখাবা, এই হইলে এই দেখাবা। সাপোজ এই যে এই জিনিসগুলি দেখেন, এই যে এখানে লগ আউট, লগ আউট বেসিক্যালি মনে হয় লগ আউটই আছে। আর এই যে মেনুগুলা দেখেন এখানে হচ্ছে এই যে দেখেন মানে ভিজুয়ালাইজা হচ্ছে ইটালিতে। আমি যদি ইংলিশ দেই দেখেন এটা হচ্ছে এই যে ডাউনলোড, হ্যাঁ এই যে এখানে হচ্ছে ডাউনলোড, হ্যাঁ এই যে এই জিনিসগুলি। তো এই জিনিসগুলি কিভাবে করছি একটু দেখেন। ফার্স্টে হচ্ছে মানে আমি হ্যাঁ না ডাটাবেজে যাই, আপনার তো কন্টেন্ট একই, আপনি ডাটাবেজে নয় ইংলিশের জন্য একটা রাখছেন ফাইল আপলোড করছেন ইংলিশের জন্য, বাট হ্যাঁ হ্যাঁ ওই ফাইলটা ওইটা অনুযায়ী ট্রিট করে নিয়েছে, যে ইংলিশটা দেখাবো না আইটিতে দেখাবো। বাট এই যে দেখেন যে মাল্টিল্যাঙ্গুয়ালে যে টেক্সটগুলি চেঞ্জ হয় এগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে। আমি যদি দেখেন এখানে যদি ডকুমেন্টসে যাই, আমি যদি লোড মোড দিই দেখেন লোড মোড হচ্ছে। বাট আমি যদি এখানে আইটিতে যাই আইটিতেও লোড মোডই হবে, বাট টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন এটা কিন্তু একই জিনিস, হ্যাঁ সেম জিনিস হচ্ছে যে কমিউনিকেশনে, হ্যাঁ একই জিনিস। ওকে, এটা দেখেন এটা কিভাবে করা হয়েছে। কোঅর্ডিনেটরের হচ্ছে দেখেন অ্যাপ্লিকেশন ল্যাঙ্গুয়েজ নামে একটা ফোল্ডার আছে অ্যাপ্লিকেশনের ভিতরে, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ দেখেন ডিফল্ট দেওয়া আছে ইংলিশ, এখানে আর কোনো কিছু দেওয়া নাই। ইন্ডেক্সগুলো এমটি ফাইল দেওয়ার জন্য এমটি ইন্ডেক্স HTML ফাইল দেওয়া আছে। এই যে ল্যাঙ্গুয়েজ ফোল্ডারটা আছে, এই ল্যাঙ্গুয়েজ ফোল্ডারের মাঝে আমরা কান্ট্রি ওয়াইজ কিংবা লোকালাইজেশন ওয়াইজ ফোল্ডার ক্রিয়েট করতে পারি। হ্যাঁ ইংলিশের জন্য হ্যাঁ যতগুলো ল্যাঙ্গুয়েজ আমরা মেনটেন করতে চাই ততগুলো ল্যাঙ্গুয়েজ আমরা এখানে দিতে পারি ফোল্ডার ওয়াইজ এবং এখানে দিতে হবে। আচ্ছা, যেটা আমি দেখাইলাম এটার এক্সাম্পলটা দেখেন, তাইলে ক্লিয়ার হবে, পরে আমরা এটা ইমপ্লিমেন্ট করব। অ্যাপ্লিকেশন দেখেন ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ইংলিশ ইটালিয়ান, দেখেন ইংলিশের ভিতরে ল্যাঙ্গুয়েজ ইংলিশ আন্ডারস্কোর ল্যাং, আবার ইটালিয়ান ভিতরে ইটালিয়ান আন্ডারস্কোর ল্যাং। এটা হচ্ছে যে ফোল্ডারে আপনার ফাইলটা আছে ওই ফোল্ডারের নাম আন্ডারস্কোর ল্যাং, হ্যাঁ জিনিসটা ফরম্যাট আছে ইটালিয়ান আন্ডারস্কোর ল্যাং। হ্যাঁ হ্যাঁ এরকম বলতে এটা হচ্ছে কোঅর্ডিনেটরের লাইন। আপনি যদি তার ল্যাঙ্গুয়েজ কিংবা লোকালাইজেশনটা দেখেন এখানে একটা গাইডলাইন দেওয়া আছে।
চেঞ্জ করা যাবে তাহলে বাই ফোর্সে প্যারামিটারগুলি সেট করে দিয়ে বাংলা আসতে হলে পরে বাংলা ফোল্ডার হ্যাঁ বাংলা ফোল্ডার এনে বাংলা আন্ডারস্কোর ল্যাং। হ্যাঁ এখন দেখেন এটা কেন ভাবে আসতেছে। আবার আমরা কনফিগারেশন ফাইলে ফিরে যাই। হ্যাঁ এই যে দেখেন ল্যাঙ্গুয়েজ কনফিগ ডিফল্ট কি দেওয়া আছে ইংলিশ। তো ডিফল্ট আমার যেটা আমি চাই এটা আমি আমার ফার্স্টে লোড করব ইংলিশ। এটাকে আমরা ওভাররাইট করব। আমি দেখাচ্ছি কিভাবে ওভাররাইট করব। ইংলিশ ওরা বাই ডিফল্ট দিয়ে দিছে, কোনো কিছু না পাইলে ইংলিশ খুঁজবে আর কি। বাট ইংলিশ আমাদের এই মুহূর্তে কোনো কিছু ছিল না, আমরা তো বেসিক্যালি হার্ড করে টেক্সট দিয়ে ভিউ লোড করতেছিলাম। দেখেন ইংলিশের ভিতরে ইংলিশ, আবার ইটালিয়ানের ভিতরে ইটালিয়ান। আচ্ছা ইংলিশের ফাইলটা দেখেন কি বেসিক্যালি এটা একটা অ্যারে। এই যে দেখেন মেনু কমিউনিকেশন, ইটালিয়ানতে বলা ইংলিশে বলা কমিউনিকেশন, মেনু ডকুমেন্টস, মেনু ভিডিও ট্রেনিং, মেনু লগ আউট। এই যে অ্যারেতে বলা বাম পাশে হচ্ছে কি, এই পাশে হচ্ছে ভ্যালু। কি আপনার সব ল্যাঙ্গুয়েজেই সেম থাকবে, ভ্যালু যা ইচ্ছে তাই হোক। এখানে আমার বাংলা হোক যে বের হয়ে যান, এখানে বাংলা হোক ট্রেনিং, কোনো কিছু যায় আসে। এটা মেবি ইংলিশেরটা বলছি তাই না? হ্যাঁ এটা ইংলিশেরটা, ইংলিশ আর এই পাশে এটা আমি দেখাচ্ছি দেখেন। বাট এইটা কিন্তু সেম থাকবে অলওয়েজ, কারণ কোডিনেটর এইটা পড়বে। জি স্যার আমার অবজেক্টটা হচ্ছে র্যাঙ্ক, ওইটা দিয়ে ওইটার মধ্যে ওই অ্যারেতে আমি অ্যারেতে হ্যাঁ এটা হচ্ছে অ্যারের বাম পাশে হচ্ছে কিটা সেম থাকবে, কিমটা সব ফাইলে সেম থাকবে। যে দেখেন কিটা, এই যে দেখেন আমি এটা বের করি তাহলে ক্লিয়ার। এটা তো আমার নিজের বানানো কি নাকি? হ্যাঁ কি নিজে বানানো কি দেখেন। এই যে কমিউনিকেশন, এখানে আপনি মেনু কমিউনিকেশন না দিয়ে এমি কমিউনিকেশন দিতে পারতেন, এনিথিং। বাট কি নেমটা দুই ফাইলে সেম হইতে হবে। দেখেন যে অ্যারের যে কিগুলো লাগবে সেইগুলো দুই ভাষায় দুই ফাইল টু ফাইল সেম থাকবে কিটা, বাট ভ্যালু চেঞ্জ হচ্ছে। দেখেন এখানে হ্যাঁ অ্যাসোসিয়েটিভ এর মতো। দেখেন মেনু এখানে হচ্ছে ডকুমেন্টে হচ্ছে ইটালিতে, আর ইংলিশে কি ডকুমেন্ট। বাট মেনু কিন্তু এখানে কিন্তু ডক 1 হয় নাই, কারণ আমি মেনু কোঅর্ডিনেটর দিয়ে কল করব। তো মেনু এর আন্ডারে যা আছে ইংলিশ হলে এটা দেখাবে, বাংলা হলে ওইটা দেখাবে, আবার ইটালিয়ান হলে এটা দেখাবে। কোঅর্ডিনেটর রান টাইমে পড়বে, বাট আমি কিন্তু তারে বলে দিব, কোঅর্ডিনেটর তো নিজের কোনো পাওয়ার না, যেভাবে বলুন ওইভাবে সে কাজ করবে। তো আপনি বেসিক্যালি এর কিটা যেটা কল করবেন ওইটা দিয়ে বেসিক্যালি সে আসবে। হ্যাঁ ক্লিয়ার? তো এখানে আমরা যত লাগে আমরা ইউজ করে নিব, বাট শর্ত একটাই, এটা হচ্ছে এই পাশে হচ্ছে কি, এই পাশে হচ্ছে ভ্যালু। তো কিটা হচ্ছে ইএন এর ক্ষেত্রেও সেম, আইটির ক্ষেত্রেও সেম, ইএস হচ্ছে স্পেনের ক্ষেত্রে, বিএন এর ক্ষেত্রেও সেম। যতগুলো আমরা মাল্টিলিঙ্গুয়াল করতে চাই কি আমার ফাইল টু ফাইল সেম হবে, ভ্যালু আমার যা ইচ্ছে তাই হোক, ইউনিকোডে আপনি ভ্যালু লিখে দিবেন। হ্যাঁ বাংলা এই পাশে বাংলা হবে, হ্যাঁ এই পাশে কিটা সেম থাকবে, কি সেভার জন্য সেম। এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হইনি। হ্যাঁ ইংলিশ মানে কিটাই হচ্ছে যা ইচ্ছা তাই দিবেন আপনি, মানে ইংলিশই হবে, নরমালি ইংলিশই হবে। আচ্ছা দেখেন এটাকে আমরা লোড করাচ্ছি কিভাবে। হ্যাঁ দেখেন আপনি যদি হোম পেজে যান, হোমে আমি এখন আছে আইটি মোডে আছে, আমি ইংলিশ মোডে গেলাম। ওকে ইউআরএলটা আমি আসতেছি, হোমটা বের করেন। দেখেন এখানে একটু খেয়াল করেন, এখানে আমি হচ্ছে কয়েকটা জিনিস ডিফাইন করছি, সাইট ল্যাঙ্গুয়েজ পাথ। এটা আমি বুঝাচ্ছি সাইটের ল্যাঙ্গুয়েজ কি আর সাইট ল্যাঙ্গুয়েজের পাথ কি, এটা আমি বুঝাচ্ছি, কারণ ইউআরএল দিয়ে আমার আইটিএম যাচ্ছে। হ্যাঁ এটা আপাতত দেখেন। আচ্ছা দেখেন দিস ইউআরআই সেগমেন্ট 1 ফার্স্ট সেগমেন্ট কি, আমার ফার্স্ট সেগমেন্ট কোনটা, ডোমেন নেমের পরে এটুকু হচ্ছে আমার ডোমেন নেম, এটুকু হচ্ছে ফার্স্ট সেগমেন্ট। ফার্স্ট সেগমেন্টে আমরা কিন্তু নরমালি কি দেখি, কন্ট্রোলারের নাম দেখি, বাট কন্ট্রোলারের নামটা এখানে সেকেন্ড সেগমেন্ট থেকে স্টার্ট হবে, যেটা আমার মাল্টিলিঙ্গুয়াল। আর মাল্টিলিঙ্গুয়ালের আগের কনসেপ্ট ছিল সেশনে রেখে, ইউআরএল দিয়ে ভ্যালু যাইতো না। সেশনে আমরা ভ্যালু রাখতাম, ক্লিক দিতাম, যখন সেশন সেট হইতো, সেশন সেট হলে ওই সেশন অনুযায়ী আপনার সাইট দেখাইতেন। বাট এখন লেটেস্ট কনসেপ্ট হচ্ছে আপনার ইউআরএল দিয়ে যাবে, তাইলে সার্চ ইঞ্জিনগুলো বেটার পারফর্ম করবে। আপনার সাইটটা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে ইন্ডেক্স করবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইন্ডেক্স করবে, কারণ ইউআরএল আলাদা হয়ে যাচ্ছে, ইংলিশের জন্য ইংলিশ আলাদা হচ্ছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। হ্যাঁ ওকে এখন দেখেন ফার্স্ট ইউআরএল কিভাবে আমরা আইটি আনছি ওইটা আমি দেখাচ্ছি, খুব সিম্পল, এটা রাউটিং দিয়ে দেখাচ্ছি, তাহলে রাউটিংটাও ক্লিয়ার হবে। ফার্স্ট সেগমেন্ট দেখেন এখানে আসেন, তাইলে বেটার হবে। ইএন এটা কিন্তু ডকুমেন্ট, কিন্তু আমার কন্ট্রোলারের নাম, বাট তার আগে কি ইএন হচ্ছে ফার্স্ট সেগমেন্ট, তাহলে ডকুমেন্ট এখন কি সেকেন্ড সেগমেন্ট। আচ্ছা ডকুমেন্টসের পরে হচ্ছে মেথড আসবে থার্ড সেগমেন্টে,
সিগমেন্ট কিন্তু এক ঘর বেড়ে গেছে আমার মাল্টিলিঙ্গুয়ালের কারণে, রাইট? জিনিসটা বোঝার চেষ্টা করেন। ডোমেন নেম আমরা আগে কি করতাম এখানে, মানে ডোমেন নেমের পরে হচ্ছে কন্ট্রোলার, এর পরে হচ্ছে মেথড, বাট এখানে এখন কি চলে আসছে, ল্যাঙ্গুয়েজ চলে আসছে। ল্যাঙ্গুয়েজ কি, আইটি ইএন। তাইলে এখন আমার এই ল্যাঙ্গুয়েজের সিগমেন্ট কি 1, কন্ট্রোলারের সিগমেন্ট কি 2, এটার সিগমেন্ট কি 3। হ্যাঁ, এমনও হইতে পারে যে আমার ফার্স্ট সিগমেন্টে কোনো কিছু নাই, তখন ধরে নিতে হবে এটা ডিফল্ট কোনো একটা ল্যাঙ্গুয়েজে আছে, এটাও আছে, আমি দেখাচ্ছি। কেউ ডাইরেক্ট লিখলো যে দেখেন আমার আগে এটা দেখেন, তারপরে ধরেন আমি এখানে ডাইরেক্ট ইএনটা কেটে দিলাম ইউআরএল এ, বাট আমার এরর দেওয়া যাবে না, আমার কিন্তু এখনো শো করতেছে। দেখেন ধরে নিছে যে ইউআরএল এ কোনো কিছু না পাইলে ডিফল্ট ইংলিশ, তো ইউআরএল এ ফার্স্ট সিগমেন্টে আপনার ইএনআইটি থাকতেও পারে, নাও থাকতে পারে, যেটা থাকবে ওই অনুযায়ী দেখাই দেয়, না থাকলে একটা ডিফল্ট দেখাইতে হবে। প্রথমবার যখন ইউআরএলটা যায় তখনই তো ইএন থাকে না, তাই না? আমি ইউআরএলটা প্রথম যখন হ্যাঁ ইউআরএল থাকে, বাট ইএন বাই ডিফল্ট বলেও দেওয়া যায়। দেখেন ফার্স্ট সিগমেন্ট যদি আইটি হয় মানে ইটালিয়ান, তাহলে দিস ডট সাইট ল্যাঙ্গুয়েজ আমি কি সেভ করতেছি, সেট করতেছি আইটি, মানে ইটালিয়ান। হ্যাঁ পার্টটা কি হবে আইটি স্ল্যাশ। এখন মজার ব্যাপার দেখেন, দিস লোড, দিস ল্যাং লোড, দেখেন ইটালিয়ান এতক্ষণ কি করে আসছেন, দেখেন ল্যাঙ্গুয়েজ ইটালিয়ান। যদি আপনার ইউআরএল দিয়ে ইটালিয়ান যায় তাহলে আপনি কোন ল্যাঙ্গুয়েজ ফাইলটা লোড করতেছেন, ইটালিয়ান। ডান। দেখেন হ্যাজ আইটি ইন ইউআরএল, এটা বুঝাচ্ছি যে ইউআরএল এ আইটি আছে কিনা, এটা বেসিক্যালি এখানে দরকার নেই, এটা বলে এটা অন্য কাজে করছি। তাহলে আমি কি করলাম, আমি বলে দিলাম সাইটের ল্যাঙ্গুয়েজ কি, আমি বলে দিলাম পাথ কি, আর হচ্ছে আমি বলে দিলাম যে এখন সে কোন ল্যাঙ্গুয়েজ ফাইলটাকে লোড করবে। যদি এইটা না হয় তাহলে আমি ব্লাইন্ডলি ইংলিশ লোড করে ফেলতেছি। এখন দেখেন এই যে আমি কিটা ডিফাইন করছি, মেনু কমিউনিকেশন, মেনু ডক, মেনু ভিডিও, এটা কিভাবে করছি। নেক্সট দিন আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখবো। আজকে এটা দেখেন, এটা আমার লিখতে হবে, করেও ফেলা যায়, বাট আগে কনসেপ্টটা ক্লিয়ার হোক। দেখেন এটা হচ্ছে দেখেন মেনুতে আমরা হার্ড কোডের টেক্সট কিন্তু দেই নাই। দেখেন দিস ল্যাং লাইন মেনু ডকটা প্রিন্ট করছি আমি। যখন ইটালিয়ান মোডে আছি তখন আমি কি ল্যাঙ্গুয়েজ ফাইল লোড করে আসছি, ইটালিয়ান। যখন ইংলিশে আছি তখন ইংলিশ, তখন বেসিক্যালি এই যে মেনু ডকের জায়গায় সে এটা আনবে। যদি ইটালিয়ান থাকে তাহলে ডকুমেন্টে আসবে, হ্যাঁ ইটালিয়ান পেজ আসবে। আর যদি ইংলিশে থাকে তাহলে অটোমেটিক এই যে মেনু ডকের আন্ডারে ইংলিশটা সে পড়বে এর থেকে। এই যে সেম ভাবে যখন আপনি মাল্টিলিঙ্গুয়ালে যাবেন তখন আপনি এই ভ্যালুগুলো হার্ড কোড করতে পারবেন না। দিস ল্যাং লাইন, এই যে ল্যাঙ্গুয়েজ ফাইলে যেটা ডিফাইন করে আসছেন ওইটা কল করবেন, এই যে ওইটা কল করবেন। হ্যাঁ এই জন্য একই লাগবে, কি একই লাগবে, কারণ আপনি এর কি কল করতেছেন, ভ্যালু যা আছে তাই থাকবে। ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন এই যে ইউআরএল দিয়ে যা যাচ্ছে বেসিক্যালি কিভাবে যাচ্ছে, রাউটিংটা একটু দেখতে হবে মনোযোগ দিয়ে। এই যে দেখেন এগুলা বলে যান, আমি পরেরগুলা এটাতে আমি আসতেছি যে ল্যাঙ্গুয়েজ সুইচারটা কিভাবে কাজ করতেছে। আমি বলতেছি দেখেন এ টু জেড, এটা হচ্ছে ওয়াইল্ড কার্ড ইউজ করি নর্মালি। হ্যাঁ রাউটস তো হচ্ছে তার ডিফল্ট হচ্ছে অ্যারে, রাউটসের অ্যারে। কোঅর্ডিনেটর যখন লোড হবে আপনার আগে রাউটস ফাইলে আসে, অনেকগুলা ফাইলে যায়, কনফিগ ফাইলে যায়, এ যায় সে যায়, তার মধ্যে রাউটস ফাইলেও আসে। এসে দেখে রাউটসে কি ডিফাইন করা আছে আপনার, আপনি বলতেছেন এ টু জেড, এ থেকে জেড, যে কোনো ক্যারেক্টার হইতে পারে, কিন্তু দুই ক্যারেক্টার, এই যে দেখেন এটা হচ্ছে এভাবে ডিফাইন করা রোলটা, এ টু জেড 2 ক্যারেক্টার। এরপরে যাই হোক স্টার ডট স্টার, এটা বোঝাচ্ছে হচ্ছে মানে এই যে কন্ট্রোলার হোক আর যাই হোক যদি হয় তাইলে এটাকে আপনার সেকেন্ড সেগমেন্টে পাঠিয়ে দিবে। কোনটাকে? কন্ট্রোলার শুরু হবে সেকেন্ড সেগমেন্ট থেকে। আগের এ টু জেড 2 ক্যারেক্টার যদি থাকে
তাহলে এই যে এইটুকু যাই হোক সে সেকেন্ড সেগমেন্ট থেকে যাবে, আমাদের কোথা থেকে যাওয়ার কথা ছিল কন্ট্রোলার ফার্স্ট সেগমেন্ট থেকে নরমালি, বাট আপনি বলতেছেন যে ভাই তুমি সেকেন্ড সেগমেন্টে যাও, কারণ আমার রাউটিং এর 2 ক্যারেক্টার আগে অন্য কাজ করবে। ঠিক আছে, এইটা গেল একটা জিনিস। আমি অন্য একটা জিনিস দেখাচ্ছি, এটা আসতেছি যে আমি হোমটাকে আমি অন্য নামে রিনেম করতে পারবো প্রয়োজনে, ইউজার আন্ডারস্কোর লিস্টকে ইউজার হাইফেন লিস্ট করতে পারবো, ওইটা আমি দেখাবো। আগে এটা ক্লিয়ার করেন, তারপরে অন্য জিনিস। তার মানে হচ্ছে হ্যাঁ। আমার প্রথমে ডোমেইনের নাম যাচ্ছে, ডোমেইনের নাম যাওয়ার পরেই আমি আপনার ল্যাঙ্গুয়েজ প্রিফিক্স যাচ্ছে কিংবা কান্ট্রি কোড যাচ্ছে, ভিডি যাক, হ্যাঁ আর ধরেন যে এনপি যাক, হ্যাঁ ওইটার সাইজ ওয়াইজ আমি তাকে সরাই দিচ্ছি, সরায় দিচ্ছেন, এক সেগমেন্ট শিফট করে দিচ্ছেন, মানে হচ্ছে আমি ওইটার সাইজ ওয়াইজ সরাই দিচ্ছি। এই দুই না, এই দুই হচ্ছে যে না, এই দুই হচ্ছে এ টু জেড 2 ক্যারেক্টার। হ্যাঁ ওইটাই তো, হ্যাঁ ওই আইটি লিখছি 2টা বলে এখানে 2 দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে 2 বলে 2 দিচ্ছেন না, এটা বলতেছেন যে তুমি কন্ট্রোলার যেটা এটা 2 মানে 2 নাম্বার ইন্ডেক্সে শিফট হবে। যদি আগে 2 ক্যারেক্টার থেকে থাকে, আগে 5টা থাকলে এখান থেকে বলবো 5, এই যে এখানে তাহলে 5 দিবেন, এখানে তাহলে 5 দিবেন, আর এইটা হচ্ছে যে কন্ট্রোলারটা আপনি সেকেন্ড সেগমেন্টে শিফট করতেছেন। সেক্ষেত্রে ধরেন যে আমি কি করছি যে 3 ক্যারেক্টার করে নিচ্ছি, ইএনজি ইংলিশের ক্ষেত্রে, হ্যাঁ বাংলার ক্ষেত্রে বিএনজি, তাহলে আমার এখানে এ টু জেড এ 3 হবে, এখানে 3 হবে, আর ওই যে এটা যা আছে তাই, এটা কন্ট্রোলারটা 2 নাম্বার 2 নাম্বারে শিফট করতেছেন আপনি। এটা গেল একটা জিনিস। আরেকটা রাউটিং দেখেন আমি যেটা করতেছি, নরমালি আমরা কি করি, কন্ট্রোলারের পরে নামের পরে ধরেন এটা তো আপনার ডোমেইন নেম, এরপরে কি কন্ট্রোলার চলে আসে, কন্ট্রোলারের নাম চলে আসে, ফাইন কন্ট্রোলারের নাম আসলো। থার্ড সেগমেন্টে আমরা কি দেই, মেথড, ইন্ডেক্সে তো একটা মেথড কিংবা অন্য যে কোনো মেথড দিই, বাট নরমালি ধরেন যে মাল্টিলিঙ্গুয়াল সুইচের সাইটগুলোতে ইউজার মানে ইউআরএলটা খুব ইউজার ফ্রেন্ডলি হয়, যে দেখেন bbc/en bbc/language/gb gb মানে ইংল্যান্ড, bbc/language/ ধরেন হয়তো মানে জেপি মানে জাপান, হ্যাঁ জেপি মানে ওইটা আসলে ইউআরএলটা লেংদি করা হয় না, তার জন্য কি করতে হয় দেখেন আমরা কি করতেছি, দেখেন একটু নিচে দেখেন, ওই যে দেখেন এইখানে দেখেন দেখা যাচ্ছে মনে হয়, দেখেন ইউজার পার্ট ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমার কন্ট্রোলারের নাম, এরপরে সাথে সাথে আইটি চলে গেছে, কোনো দেখেন মেথডের কোনো নাম নাই, আইটি স্ল্যাশ দিয়ে আইটি চলে গেছে, বাট আমার হওয়ার কথা কি ছিল ইন্ডেক্স/আইটি, বাট ইন্ডেক্সটা আসলে মানে হিউম্যান ফ্রেন্ডলি না কিংবা ইউজার ফ্রেন্ডলি না। হ্যাঁ ক্লিক হচ্ছে না কেন, দেখেন আমি যদি এখন ইএন দেই, ইএন যাচ্ছে, আবার যাই, দেখেন এখন কিন্তু এখানে ইএন আসছে, ওই যে দেখেন ইএন আসছে, এটারে কি করা হয়েছে আগে দেখেন, তারপর আমি কন্ট্রোলারে যাচ্ছি। বাট আপনি যদি ল্যাঙ্গুয়েজ কন্ট্রোলারে দেখেন, ল্যাঙ্গুয়েজ কন্ট্রোলারটা কিন্তু ইন্ডেক্স দিয়ে করা হয়েছে, কন্ট্রোলার ল্যাঙ্গুয়েজ ইএন, এই যে দেখেন ইন্ডেক্স, আপনার কিন্তু ইন্ডেক্স, বাট ইন্ডেক্সে কিন্তু আমি বলতেছি আমি কিন্তু ইন্ডেক্সে পাঠাচ্ছি না, বাট কোঅর্ডিনেটর কিন্তু অটো ইন্ডেক্সে চলে আসতেছে না, এই ল্যাঙ্গুয়েজটা সুইচ হচ্ছে কিভাবে, যে দেখেন আমি এখানে রেফারেন্স ধরতেছি, সিগমেন্ট দেখতেছি, আইটি নাকি ইএন কিংবা আমি 2 নাম্বার সিগমেন্ট না 1 নাম্বার সিগমেন্ট দেখে ওই অনুযায়ী আমি তাকে রিডাইরেক্ট করতেছি। বাট এটা কিভাবে করতেছি দেখেন, আপনি এইবার রাউটিংটা দেখেন, ল্যাঙ্গুয়েজ দেখেন, ল্যাঙ্গুয়েজ কি আমার কন্ট্রোলার নাম, এটাও একটা ওয়াইল্ড কার্ড, কোলন এনি যাই থাকুক, আমি ব্লাইন্ডলি বলতেছি কোথায় যাও, ল্যাঙ্গুয়েজ index/1 বলতেছি, ল্যাঙ্গুয়েজে যাও, ল্যাঙ্গুয়েজের কোথায় যাও, ইন্ডেক্সে যাও, এবং এইটাকে তুমি একটা $1 মানে তুমি প্যারামিটার দিয়ে নিয়ে যাও, একটা ফার্স্ট সেগমেন্টের প্যারামিটার হিসেবে নিয়ে যাবে। ফার্স্ট সেগমেন্ট কিন্তু অলরেডি আপনার হয়ে গেছে, ফার্স্ট সেগমেন্ট কি এখানে ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড সেগমেন্ট কি ইন্ডেক্স, থার্ড সেগমেন্ট কি, থার্ড সেগমেন্টটা হচ্ছে বলা হচ্ছে যে এনিটাকে এখানে $1 মানে হচ্ছে এইখানে পাস করো, এই যে এই $1 পাস করো, এখানে $1 পাস করো। তো বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ/আইটি যখন যাচ্ছে কোথায় যাচ্ছে, ল্যাঙ্গুয়েজ ইন্ডেক্স ভিতরে ভিতরে কি করতেছে, ল্যাঙ্গুয়েজ/আইটি এরকম যাচ্ছে, বাট তার আগে ভিতরে যেরকম ইন্ডেক্সে যাচ্ছে, এই ইন্ডেক্সটা কোঅর্ডিনেটর অটো ডিটেক্ট করে অটো পাঠাচ্ছে, সে যখনই দেখতেছে ল্যাঙ্গুয়েজ বলা আছে যে ল্যাঙ্গুয়েজ কন্ট্রোলারে আসে ল্যাঙ্গুয়েজে কোন রাউটিং বলা আছে কি বলা আছে, ল্যাঙ্গুয়েজের পরে যাই পাবা ব্লাইন্ডলি কোথায় পাঠাবা, ল্যাঙ্গুয়েজ index 1 এ পাঠাবা,
ক্লিয়ার? জি। তাহলে আমরা আজকে এখানে স্টপ করি। নেক্সট দিন আপনারা যেটা করবেন, একটা মাল্টিলিঙ্গুয়ালের এক্সাম্পল করে মানে নেক্সট তো দেরি আছে, নেক্সট ফ্রাইডেতে আমার একটু পাঠায়েন, আমি একটু চেক করে দেখবো, আর যদি না পারেন নেক্সট ক্লাসে নিয়ে এসে। মাল্টিলিঙ্গুয়াল আপনারা বাংলা আর ইংলিশ দিয়ে করেন, হ্যাঁ ইংলিশ দিয়ে করেন, জাস্ট একটা পেজ মেনুটাকে ট্রান্সলেট করেন, আর কিছু দরকার নেই। যদি মেনুটাকে না পারে একটা পেজ ট্রান্সলেট করেন, যে আমি ইএন ক্লিক দিলে ইংলিশ কন্টেন্ট চলে আসবে, বাংলায় ক্লিক দিলে বাংলা কন্টেন্ট চলে আসবে। শুধু ওই জায়গায় যে বাংলা লিখে দিতে, হ্যাঁ ওইখানে বাংলা লিখে দিতে পারেন। ফুল প্রসেসটা কিভাবে করবেন আমি আবারও বলি, আপনি ল্যাঙ্গুয়েজ ফোল্ডারে যাবেন, ল্যাঙ্গুয়েজ ফোল্ডারে গিয়ে আপনি বাংলা ফোল্ডার ক্রিয়েট করবেন, ইংলিশ ফোল্ডার তো অলরেডি আছে, এতে বাংলা আন্ডারস্কোর লেন, ইংলিশে ইংলিশ আন্ডারস্কোর লেন, ওইখানে কি ভ্যালু আপনি ডিফাইন করবেন, করে আপনি জাস্ট ইউআরএল দিয়ে লোড করবেন। আরো মজার ব্যাপার হচ্ছে, সব থেকে ইজি হচ্ছে দেখেন এইখানে একদম বলাই আছে, আমি যা এতক্ষণ বললাম এরা অলরেডি এটা বলেই দিছে এবং আরো সোজা হয়ে বলে দিছে। এটা ডাইনামিক কোনো ওয়ে নাই, মানে যে আমরা যে ইনপুট দেব, হ্যাঁ ইনপুটটা হইতেছে হলো ডাইনামিক ওয়ে আছে, ইনপুটটা আমি দেখাচ্ছি জাস্ট দেখানোর জন্য। হ্যাঁ ইনপুটটা হচ্ছে আপনার এডমিন প্যানেল থেকে মেনটেন করতে হবে কোনোভাবে। মাল্টিলিঙ্গুয়ালটা আমরা যেরকম ওয়ার্ডপ্রেসে কি করি, ইংলিশের জন্য ইংলিশ কন্টেন্ট করি, বাংলার জন্য বাংলা কন্টেন্ট এন্ট্রি দিই, পিও ফাইল। হ্যাঁ বললাম যে ইন্টার ইওর নেম বাংলা, হ্যাঁ ইন্টার ইওর নেম, হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে তাহলে বাংলা ওখানে চলে গেল, ইংলিশ হ্যাঁ ওখানে চলে গেল। এটা যদি করা, এটা যদি ওই ইয়া করা, কোঅর্ডিনেটরে করা না, মানে হচ্ছে ল্যারাভেলে করা, বাট কনসেপ্টটা একই। দেখেন কন্টেন্ট আলাদা এন্ট্রি দিবে, যখন ডেটাবেস থেকে দেখাবেন তখন কন্টেন্ট আলাদা এন্ট্রি দিবেন। দেখেন কন্টেন্ট আলাদা এন্ট্রি দিবেন, তারপরে ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে আপনি ডেটাবেসে কোয়ারি দিবেন। এইভাবে মাল্টিলিঙ্গুয়াল মেনটেন করা হয়। ইংলিশের টাইটেল নাহলে তো অটোমেটিক তো কোনো কিছু আসবে না, আমার ইনপুট দিতে হবে। দেখেন টাইটেলটা ইংলিশেও নিচ্ছি, আইডিতেও নিচ্ছি, ফাইলটা ইংলিশেও নিচ্ছি, আইডিতেও নিচ্ছি, ডেসক্রিপশনটা ইংলিশেও নিচ্ছি, আইডিতেও নিচ্ছি। ঠিক আছে, সেমভাবে আপনি যদি ফাইল আপলোড করেন, দেখেন আমি যদি ফাইল আপলোড করি, দেখেন ফাইল আপলোডের ক্ষেত্রেও সেম, টাইটেল ইংলিশেও নিচ্ছেন, আইডিতেও নিচ্ছেন, ফাইল আইডিতেও নিচ্ছেন, ইংলিশেও নিচ্ছেন। ঠিক আছে, সেমভাবে নিচ্ছেন, সেমভাবে নিচ্ছেন। এই জিনিসটা একদিন দেখেন। আচ্ছা এই জিনিসটা আমরা জাভাস্ক্রিপ্টে দেখবো, অ্যাড মোড প্লাস ডিপেন্ডেন্সি ড্রপ ডাউন। হ্যাঁ ডিপেন্ডেন্সি ড্রপ ডাউন এটা দেখবো, ওগুলো খুবই সিম্পল। আপনারা একটা করেন, এই যে দেখেন এখানে ল্যাঙ্গুয়েজের জিনিসটা কিন্তু একদম বলা ইউজার গাইডে, ল্যাঙ্গুয়েজের জিনিসটা বলা, একটু দেখেন বেসিক্যালি, তাইলে জিনিসটা ক্লিয়ার হবে। বাট এই জিনিসটা কিন্তু আপনাদের হয়তো মাল্টিলিঙ্গুয়ালটা অনেক পরে রাখবে, বাট পেজিনেশনটা কিন্তু আপনাদের ম্যান্ডেটরি। পেজিনেশন এক্সএলএস পিডিএফ, কারণ আপনি যে কোনো টাইপের কাস্টমার অ্যাপ্লিকেশন বানাইতে গেলেই কিন্তু এই তিনটা জিনিস ম্যান্ডেটরি হয়ে যায়, কারণ কাস্টমার রিপোর্ট চায় পিডিএফ। হ্যাঁ দেখেন এটা বন্ধ করে দিব।